আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সরকার ব্যবস্থার দুর্বলতার কারণে আর কেউ যাতে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে সেজন্য প্রয়োজন ব্যাপক ভিত্তিক সংস্কার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের পদক্ষেপ হিসাবে ইতোমধ্যে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে বিষয় ভিত্তিক অভিজ্ঞ ৬ জনকে প্রধান করে গঠন করা হয়েছে ৬টি কমিশন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন, পূর্ণাঙ্গভাবে গঠনের পর এসব কমিশন আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করে ৩ মাসের মধ্যে রিপোর্ট তৈরি করতে পারবে। সেই রিপোর্টের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটি ধারণাও দেয়া হবে। প্রধান উপদেষ্টার এই রূপরেখার ভিত্তিতে আজ আমাদের আলোচনার বিষয় রাষ্ট্র মেরামতের রূপরেখা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য এই স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক AKM মতিনুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা যে অবস্থার মধ্যে আমরা আছি সংস্কার ভাবনায় আপনি আপনার মতামত কিংবা প্রতিক্রিয়া সেটি ছোট্ট করে আমাদেরকে জানাতে চাইলে আপনি সেটিও জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে আবু আলম শহীদ খান, আপনার কাছেই আসতেছে। আজকে সম্মানিত প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখার যে প্রক্রিয়াগত যে প্রস্তাব কিংবা যে প্রক্রিয়া তিনি তুলে ধরেছেন সেটি নিশ্চয়ই আপনি শুনেছেন তার বক্তব্য। আপনার পর্যবেক্ষণ শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং সকলকে ধন্যবাদ। আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জন আকাঙ্ক্ষা হলো যে ব্যাপক সংস্কার করতে হবে এবং আমরা যে মানবিক বাংলাদেশ, মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল, ৭১ সালে দেখেছিল, ৯০ সালেও দেখেছিল, ২৪ও দেখেছে। স্বপ্নর মধ্যে কিন্তু খুব বড় পার্থক্য নেই। জিনিসটা হচ্ছে গণতান্ত্রিক মানবিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং সেখানে মানুষ চায় সুশাসন, মানুষ চায় এমন একটা নির্বাচন যে নির্বাচনটা স্বচ্ছ হবে, উৎসব মুখর হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। মানে জনরায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত। মানুষ পুলিশের কাছে চায় যে পুলিশ তাদের মামলা নেবে, পুলিশ কোনো খারাপ ব্যবহার করবে না, আইনের চোখে সকলে সমান হবে। মানুষ বিচার বিভাগের কাছেও প্রত্যাশা বিচারটা ঠিকমতো হবে। আমার দুর্নীতি দমন কমিশনের কাছেও প্রত্যাশা। এরকম অনেক প্রত্যাশা এবং স্বপ্ন নিয়ে ২৪-এর একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের যে সরকার, সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে প্রধান উপদেষ্টা একটা ৩৩ মিনিটের ভাষণ দিয়েছেন, অনেক কিছু বলেছেন গত ১ মাসে তারা কি করেছেন এবং কি সংস্কার তারা করতে চান। সুতরাং এই সংস্কারটা সামনের দিকে এগিয়ে যাক। ১ অক্টোবরের পরে আমরা বুঝতে পারবো যে আরও কারা কারা যুক্ত হলেন। তারপরে তাদের ৩ মাস সময় লাগবে, হয়তো একটু বেশিও লাগতে পারে। এরপর তারা যে আলোচনার কথা বলছেন সেই আলোচনা হবে, ডিবেট হবে, ডিসকাশন হবে এবং তার ভিত্তিতে বাংলাদেশে একটা সংস্কার হওয়ার পরেই একটা ক্ষমতার হস্তান্তর হবে। কেন শেষ কথা হলো, দিন শেষের কথা হলো যে দায়িত্বটা রাজনীতির কাছে যাবে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, জনরায়ের ভিত্তিতে সরকার গঠিত হবে। আবু আলম শহীদ খান, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক
আবুল কাশেম ফজলুল হক স্যার, আপনার কাছে আসতে চাই, যেটি আজকে সম্মানিত প্রধান উপদেষ্টার যে ভাষণ সেটিও নিশ্চয়ই আপনি খেয়াল রেখেছেন, পাশাপাশি আবু আলম শহীদ খান যেটি বললেন যে আমাদের প্রত্যাশার জায়গাটি দীর্ঘ সময় ধরে 53 বছরে একটি প্রত্যাশা যে রাষ্ট্রটি গণতান্ত্রিক হবে, মানবিক বাংলাদেশ হবে, কিন্তু সেটাকে আমরাই ভুল পথে পরিচালিত করলাম। এবারের সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার যে সংস্কারের কিংবা এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে যে উদ্যোগগুলো তারা নিচ্ছেন, তার ভিত্তিতে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশের যে প্রতিষ্ঠা সেটি কতটা এগিয়ে থাকবে? আসলে আমাদের রাজনীতির দীর্ঘ সময়ের দুর্বলতা, রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন, সংস্কার জি। অথবা নতুন করে কনস্ট্রাকশন, এই ধারায় আমাদের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় গিয়েছেন অগ্রসর হতে পারেননি, নানান বিশৃঙ্খলার মধ্যে পরিণত হয়েছে। আর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন এটাও বলতে গেলে হয়নি। বঙ্গবন্ধু সরকার, খন্দকার মোস্তাক মাঝখানে মাস তিনেক ছিলেন, জিয়াউর রহমান, এত প্রত্যেকেই ক্ষমতাচ্যুত হয়েছেন আন্দোলনের ফলে, কেউ কেউ নিহত হয়েছেন, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান ইত্যাদি। এই গতিধারা স্বাভাবিক রাজনীতির নয়। মিলিটারিরা ক্ষমতায় আসছেন, একটু দুর্বলতা অথবা অস্বাভাবিক অবস্থা যখন রাজনীতিতে দেখেছেন তখনই। তো এই ধারাতেই আওয়ামী লীগ প্রথমবার যখন ক্ষমতায় আসে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে, তখন এককভাবে সরকার গঠনের অবস্থায় ছিল না। এরশাদের দলকে সঙ্গে নিয়ে এবং আসম আব্দুর রবকে সঙ্গে নিয়ে দল গঠন করেছে। স্যার, এখানে একটু আমি একটু প্রশ্ন রাখতে চাই, এই যে জোটগুলো বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলো যে জোট তৈরি করেছে, এখনো যে জোট ভিত্তিক একটা সম্ভাবনা বা আলাপ আলোচনা আমরা দেখছি, এটি কি আমাদের গণতন্ত্রকে মজবুত করলো নাকি একটা অবস্থার মধ্যে বা একটা ঘরের মধ্যে সীমিত করে ফেললো? আমাদের দেশে যত জোট হয়েছে, ঐক্য হয়েছে, তার মধ্যে বলবো সবচেয়ে ভালো ছিল 1954 সনের যুক্ত ফ্রন্ট, অর্থাৎ অপোজিশনের সবগুলো দল ঐক্যবদ্ধ হয়ে গঠন করেছিল। তখন দলের সংখ্যা কম ছিল, 6টা অথবা 7টা দল ছিল, তাদের প্রতিনিধি নিয়ে। তখন শেরে বাংলা ফজলুল হক ছিলেন এর মূল নেতা, জি। মৌলানা ভাসানী ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও ছিলেন, আর আরও অনেকে ছিলেন এইসব দলে। তো সেই যুক্ত ফ্রন্টই, অর্থাৎ ইউনাইটেড ফ্রন্ট, ঐক্যবদ্ধ বিভিন্ন দল, তুলনামূলকভাবে সবচেয়ে ভালো হয়েছিল। এবং ফজলুল হক সাহেব মন্ত্রী পরিষদ গঠন করলেই কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ফজলুল হককে ক্ষমতায় সহ্য করতে চায় না, নানান চক্রান্ত করে। এবং ফজলুল হক কলকাতা গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে যেহেতু তার কর্মজীবনের একটা বড় সময় কলকাতায় কেটেছে, লেখাপড়া করেছেন কলকাতায়, ঢাকা কলকাতা, এর মধ্যে একটা আন্তরিক আবেগ ছিল তার, ওই ঐক্যবদ্ধ থাকার। কিন্তু দেশ ভাগ হয়ে গেল, এবং সেই সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে রাজনৈতিকভাবে বাংলা ভাগ হতে পারে, কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে যখন আমরা চিন্তা করি, শিল্প সাহিত্যের দিক দিয়ে যখন চিন্তা করি, তখন আমরা বিভক্ত থাকবো না, আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব। বাংলা সাহিত্য, বাঙালি বিভক্ত তো সকল জায়গাতেই হয়েছে। আচ্ছা, এই কথা এমনভাবে বলেছেন ফজলুল হক যে একটা আবেগ সৃষ্টি করেছে। এবং মৌলানা আকরম খাঁর আজাদ পত্রিকা ঠিক যেভাবে তিনি কথা বলেছেন সেইভাবেই পত্রিকায় ছাপছে। 2-3 দিন যেতে না যেতেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো যে এই যুক্তফ্রন্ট সরকারকে আমরা করলাম, বিলুপ্ত করে দিলাম, এখানে গভর্নর জেনারেলের শাসন চলবে। এইভাবে ফজলুল হক সাহেবের নেতৃত্বে গঠিত, মৌলানা ভাসানীর নেতৃত্বে, শহীদ সোহরাওয়ার্দীর কথাও বলতে পারে, আর ওই যে আতহার আলী, নাজামে ইসলাম ছিল, এগুলো ছিল দল। তো যখন সেই যুক্তফ্রন্ট ভেঙে যায়, তারপরে আইয়ুব খানের মার্শাল ল আমলে অনেকগুলো যুক্তফ্রন্ট হয়েছে, প্রায় প্রতি বছরই এইভাবে যুক্ত হয়ে সরকার গঠন করার বা ইলেকশন করার চেষ্টা করছে, কিন্তু কোনোটাই ঐক্যবদ্ধ বেশি দিন থাকতে পারেনি, জুৎসই হয়নি একেবারে। গণতন্ত্রের প্রশ্নে। জোট যদি একটা কর্মসূচির ভিত্তিতে করে এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বলা যায় যে এটা জনগণের স্বার্থে কাজ করতে পারে। কিন্তু নিজেরা ঐক্যবদ্ধ না থাকলে তো আর ক্ষমতায়ও থাকা যায় না, এমনকি ক্ষমতা। আমরা কি এতটুকু বলতে পারি কিনা স্যার যে আমাদের ঐক্য যা হয়েছে সব ক্ষমতার প্রশ্নে? ক্ষমতার প্রশ্নে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো স্যার। কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই, আপনার কাছে আসতে চাই। আমি একেবারে সরাসরি ঘটনা উল্লেখ করে আপনার কাছে প্রশ্নটি রাখছি যে সোমবার, তার 2 দিন আগে যদি আমরা বলি, সেটি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বৈঠকে তিনি মন্তব্য করেছেন যে অন্যান্য সিনিয়র নেতারাও সেখানে ছিলেন, যে বর্তমান সরকারের 1 মাসের যে উদ্যোগে অনেক উদ্যোগগুলোতে বিএনপি সন্তুষ্ট, কিন্তু কিছু কিছু জায়গাতে মনক্ষুণ্ণ। আজকের যে ভাষণ প্রধান উপদেষ্টার, সেই ভাষণ নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনার দলও শুনেছে। আজকের ভাষণ শুনে সেই মনক্ষুণ্ণতা কতটুকু দূর হলো? আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক, সহ আলোচকবৃন্দ, দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের যে বিষয়টি রাষ্ট্র মেরামতের রূপরেখা, জি, দ্য স্ট্রাকচারাল রিফর্মস অফ দ্য স্টেট, এটি আসলে একটি প্রাসঙ্গিক বিষয়, যেটা সবচেয়ে একটি জরুরি বিষয়। ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদের মূল কাজই হচ্ছে জনগণ প্রত্যাশা করে যে তারা রাষ্ট্রকে এমনভাবে মেরামত করবে আগামীর বাংলাদেশ যেন আর স্বৈরাচারের বাংলাদেশ না হয়, ফ্যাসিস্ট বাংলাদেশ না হয়, মানুষের হয়রানির বাংলাদেশ না হয়। আগামীর বাংলাদেশ যেন একটা মানবিক বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশে যেন সবার ন্যায় বিচার নিশ্চিত হয়, আগামী বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, আগামী বাংলাদেশ মানুষের ভোটাধিকার নিশ্চিত হতে পারে। এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সংস্কার এই সরকারের কাছে প্রত্যাশা করে। তো এই কয়েকদিনে আপনি যে প্রশ্ন আমাকে করলেন, গত কয়েকদিনে এমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। আজকে প্রধান উপদেষ্টা ভাষণের মধ্য দিয়ে তিনি সংস্কারের জন্য 6টি কমিটি করে দিয়েছেন। এবং আপনার দল বিএনপি কিংবা বিএনপির নেতৃবৃন্দ যতবারই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, পাশাপাশি তার প্রেক্ষাপটে গণমাধ্যমে যে বক্তব্য রেখেছেন, একটা নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ তারা প্রত্যাশা করছিলেন বারবার সরকারের কাছে, সেটি কি স্পষ্ট হলো? না, নির্বাচন করতেই হবে। নির্বাচন তো সবার জন্যই জরুরি। গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের সাথে জবাবদিহিতা থাকে না। এ সরকার ভালো কাজ করলে ভালো, না হলেও তাদের জবাবদিহিতা নেই। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার না, এটা জবাবদিহিতার প্রশ্ন তারা তো এড়িয়ে যাচ্ছে না। জবাবদিহিতা সকলেরই আছে, কারণ তো জন আকাঙ্ক্ষার প্রেক্ষাপট, জনতার কাছে, জনগণের কাছে কি যে আরেকটি ইলেকশন তো ওরা ফেস করবেন না। ইলেকশন ফেস করবেন পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচন ফেস করবে, তারা জবাবদিহিতা তো একটি নির্বাচন যদি সুষ্ঠু হয় গণতান্ত্রিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে, পরবর্তী আরেকটি নির্বাচনে যায় জনগণ দেখবে তারা এই 5 বছরের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণ করলো কিনা, তারা যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল পূরণ করলো কিনা। যাই হোক, আপনি যে প্রসঙ্গ করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলেছেন, অবশ্যই এই সরকার প্রত্যাশা বেশি, আবার যদি প্রত্যাশা পূরণ না হয় হতাশাও যেমনভাবে ঊর্ধ্বমুখী ছিল আবার নিম্নমুখী হয়ে যাবে, আশাগুলোর নিম্নমুখী হয়ে যাবে। যাই হোক, আমার সংস্কারের যে কথাগুলো এসেছে প্রতিটি কথাই ভালো। আমরা দেখব যে এই 6টি কমিটি কীভাবে সংস্কার করে। তবে অনেক হতাশার বিষয় এসেছে, আমি পরবর্তী প্রসঙ্গ পেলে আবার নিশ্চয়ই আরও আলোচনা শুনবো। এই পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুহিন হোসেন প্রিন্স ভাই, আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের যে জায়গাতে কৃষিবিদ হাসান তুহিন ভাই যেটি শেষ করলেন, যে 6টি কমিশন গঠন করা হলো, প্রধানদের নাম ঘোষণা করলেন, এখন অন্যান্য সদস্যদের নিয়ে 1 অক্টোবর থেকে কাজ শুরু করবেন। তিনি যেখানে শেষ করলেন তুহিন ভাই, সেটি হচ্ছে দেখার প্রয়োজন তারা কি প্রস্তাব দেয়, এরপরে সেটি নিয়ে পরামর্শ সভা কিংবা আরও কিছু প্রক্রিয়াগত বিষয় আছে। শুনতে চাই আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে। আমি আলোচক, এখানে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, উনি সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই রাত্রে শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। যে দেখুন, আলোচনার হয়তো অনেক বড় দাগের, আমি সরাসরি কতগুলো আলোচনায় যাই। এটা মনে রাখা দরকার যে সরকার ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের এবার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রায় হাজারো মানুষের রক্তের উপরে ভর করে যে গণ অভ্যুত্থানটা হলো, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে। এটাও মনে রাখতে চাই আমরা যে এই সরকার গঠিত হওয়ার সময় আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সাথে কিন্তু সরকার গঠনের পরামর্শ করে নাই, কিন্তু তারপর আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেটা আপনারা পজিটিভ কাজ করেন, আমরা আপনাদের সমর্থন করে যাচ্ছি। সুতরাং এই হচ্ছে ব্যাপার। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি কি প্রত্যাশা করব? আমি কি পুরো সামগ্রিক কাজটা তারা শেষ করে দিয়ে যাবে প্রত্যাশা করব? না, সেটা তো তাদের প্রধান কাজ না। তারা অন্তর্বর্তীকালীন সময় কতগুলো কাজ করবে, তারা বলছে যে মৌলিক বা মেজর বিষয় যেগুলো আসি, সেই কাজের একটা আলোচনা এখানেও হয়েছে। একেবারে শহীদ ভাই সূচনায় যেটা বললেন যে একটা জন আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে যে অনেক দিন ধরে কথাবার্তা হয় কিন্তু কার্যক্রম হয় না, অন্তত পক্ষে তারা একটা জন আকাঙ্ক্ষায় সুশাসন প্রতিষ্ঠার কতগুলো সূচনামূলক কাজ করবেন। এই জন্য আমরা আমাদের দিক থেকে পরিষ্কার ভাষায় বলেছি যে আপনি
কতকগুলো যে ট্রেনে তুলে দেওয়ার সূচনামূলক কাজটা শুরু করেন, সম্পন্ন করতে পারবেন না সেটা আশাও আমরা করি না, কিন্তু আরেকটা কাজ সম্পন্ন করতে হবে। সেটা কি? জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আমাদের নির্বাচন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ফেল করে গেছে, সুতরাং নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করার কাজটা করতে হবে। কিন্তু বর্তমান সরকার তো সেটাই বলছে, তারা একটা ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। শেষ করি, এখন শব্দটা বলছেন, আমি আসি আরেকটু পরে। জি বলুন। তাহলে এইটা যদি আমাকে তার ফান্ডামেন্টাল কাজটা দেখি, এবার আসি সংস্কারের কতগুলো কাজ তো ওনারা শুরু করবেন, কিন্তু আজকে 1 মাস পরে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, ঠিকই আছে, তিনি কতগুলো কাজের কথা বললেন, হ্যাঁ, এবং অতীত দিনেও ভাষণের তরিকা দেখলে দেখবেন যে এই ধরনের তথ্য উপাত্ত যে জায়গা থেকে সাপ্লাই হয় তারপরে বলা হয়, সেটা ওনার নিয়ে আমি কোনো কোশ্চেন করছি না। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে, ইমিডিয়েট মানুষের জীবনের সংকট, দ্রব্যমূল্য, সিন্ডিকেট ভাঙা হয় নাই, কি ভূমিকা নিচ্ছে? কোনো পরিবর্তন কি হয়নি বিদ্যুতের ক্ষেত্রে? শেষ করি, আপনি জনগণকে জিজ্ঞেস করেন কি পরিবর্তন হয়েছে, জনগণের উত্তর দিক। কিন্তু আমি বলতে চাচ্ছি পরিবর্তন নিয়ে আমি আলোচনা করছি না, আমি আলোচনা করছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সিন্ডিকেট ভেঙে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উনি কি কাজ করেছেন আমি শুনতে চাইছি, অন্য কোনো বলি নেই। বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ, উনি কি ভূমিকা নেবেন? জনজীবনের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার যে অবস্থা সেটার অগ্রগতি সাধন হচ্ছে না, তাহলে উনি কি ভূমিকা নিচ্ছেন? না, উনি এটা জেনারেল ফর্মে বলেছেন। এইখানে যদি বলেন দখলদারিত্ব, চাঁদাবাজি, পাল্টা মানে খালি হাত বদল হয়েছে, এটা আমাদের অনেক উপদেষ্টাও বলেছে, সেই জায়গায় ভূমিকাগুলো কি? আপনি দেখেন বিভিন্ন জায়গায় দিন যত যাচ্ছে চুপচাপ হয়ে যাচ্ছে না আধিপত্য বিস্তারের কাজগুলো হচ্ছে, দেখতে পাবেন বিভিন্ন নিয়োগ কতগুলো কোশ্চেন আছে, এইসব বিষয় উনি অ্যাড্রেস করেন নাই একটু। কিন্তু একটা যদি বলেন মানুষের কাছে, যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম যে সংস্কারের কাজ কি করবেন জানতে চাই, উনি কতগুলো কথা বললেন যে 6টা জায়গা, তার মধ্যে একটা জায়গায় জরুরিভাবেও বলেছেন যে নির্বাচন ব্যবস্থার। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। হ্যাঁ, একটা আইডিয়াও পাওয়া গেল 3 মাসের মধ্যে ওনারা একটা রূপরেখা দেবেন, তারপর আলোচনা করবেন। কিন্তু আমার বোধগম্য না, আমরা বাংলাদেশে এনজিও কাজের প্যাটার্নের সাথে পরিচিত, আরও অনেক কাজের সাথে পরিচিত, প্রশাসনের কাজের সাথে পরিচিত, কিন্তু রাজনৈতিক কাজের সাথেও তো পরিচিত, এটা তো রাজনৈতিক কাজ। তাই এর আগেও কিন্তু আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে অন্য সময় আলোচনা করেছিলাম। আমার কাছে, আমি জানি না, যদি এই কমেন্টটা আমি একটা জেনারেল কমেন্ট করছি, এটা শহীদ ভাই বা ওনারা অভিজ্ঞতা থেকে বলতে পারবেন, ওনারা যে টিমকে করেছেন তারা যে রিপোর্টটা প্লেস করবেন, তারা কি রাজনৈতিক দলগুলো অন্যদের সাথে প্লেস করবেন না, না কতগুলো অবয়বওয়ালা লোক এবং সেই জায়গা থেকে প্লেস করবেন, পরে 3 মাস পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন? তাও আবার একটা কি দেখলাম 3 দিন না 6 দিনের একটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে কি আমি জানি না। কিন্তু আমরা অন্ততপক্ষে রাজনীতির আলোচনা অন্যান্য সময় যেভাবে করি, সংস্কার আলোচনা যেভাবে রাজনৈতিক দলগুলোকে ইনভলভ করে হয়, আমি জানি না সেটা হবে কিনা। কিন্তু আমি পজিটিভ প্রত্যাশা করতে চাই, আশা করব যে মানুষগুলোর নাম শুনলাম, হ্যাঁ তারা রাজনৈতিক ব্যক্তিত্ব না, এটা তো রাজনীতিরই প্রধান কাজ এইগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে তারা যদি এই কাজগুলো করতে চায় তাহলে এটা কিন্তু একটা ভিন্ন মাত্রা যাবে। কিন্তু এইটাকে বাদ দিয়ে যদি একেবারে বিরাজনীতিকরণের ধারাটাকে প্রধান করে শেষ বেলায় রাজনীতিবিদদের খালি শুনে নিলাম, এইরকম যদি হয় তাহলে বিষয়টা কোথায় দাঁড়াবে, সেই একটা বড় প্রশ্ন এখানে রয়ে গেল। প্রিন্স, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আরও আলোচনা শুনবো। অধ্যাপক ডক্টর কে মতিউর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই, যেভাবে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য কিংবা তার যে প্রস্তাব 6টি কমিশন, সেটাকে রুহিন হোসেন প্রিন্স ভাই যেভাবে দেখলেন, আপনি কি একইভাবে দেখছেন নাকি আপনার দেখার ভিন্নতা আছে? ধন্যবাদ ডক্টর তৌহিদ আপনাকে এবং সেই সাথে আমার সম্মানিত সহ-আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আমি প্রথমেই যে 6টি কমিশন সংস্কারের জন্য যেটি গঠন করা আজকে ঘোষণা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাই। আমি এখনই আসলে আমরা মনে হয় যে চূড়ান্ত কমেন্টে যেতে চাই না, কারণ আমরা একটু সময়ও দিতে চাই, কারণ যেহেতু তারা বলেছেন যে একটা টাইমের ভিতরে এই জিনিসগুলো তারা পড়বেন। এখানে রাষ্ট্র মেরামতের রূপরেখার প্রসঙ্গ যদি আপনি নিয়ে আসেন, তাহলে রাষ্ট্র 4টে উপাদান, মানে রাষ্ট্র বলতে যেটা বোঝায় 4টে উপাদান: জনগণ, সার্বভৌমত্ব, সরকার এবং ভূখণ্ড। আমি ধরে নিলাম একটি অংশ নিলাম, সেটি হচ্ছে সরকার। সরকারের 3টে পার্ট আছে, একটি হচ্ছে জুডিশিয়ারি, একটি লেজিসলেচার, আরেকটি হচ্ছে আপনার এক্সিকিউটিভ। আমরা সাধারণত যেটি জানি, রাষ্ট্র তো পরিচালনা করেন আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে সরকার। দীর্ঘদিন যেহেতু একটি ফ্যাসিস্ট সরকার মানে এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তো সঙ্গত কারণে প্রত্যেকটি রন্ধে রন্ধে কিন্তু এই জায়গাগুলোতে একটা সংকট তৈরি হচ্ছে এবং জন আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। ফলে এই যে 5 অগাস্টের যে 2024-এ
এটি জন আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটি এসেছে। এটি কিন্তু ভিন্ন একটা মাত্রা। এই জিনিসটি আমাদের মনে হয় মানে বিবেচনায় নিতে হবে। কারণ অনেকে গণ অভ্যুত্থানের কথা বলেন, কেউ বিপ্লবের কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে গণ অভ্যুত্থান মনে করি না। কী কারণে? গণ অভ্যুত্থান একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে সংগঠিত হয়, যেটি হোসেন মোহাম্মদ এরশাদ যখন ছিলেন রাষ্ট্র ক্ষমতায় তারটা গণ অভ্যুত্থান আপনি বলতে পারেন। কিন্তু এটা গণবিপ্লব, অর্থাৎ প্রত্যেকটি স্তরে স্তরে মানুষ কিন্তু এই বিপ্লব অংশগ্রহণ করেছে। আপনার রুশ বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব বলেন, এই মাত্রাটা কিন্তু আরও ভিন্ন, যেখানে সকল স্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছে। তার মানে কি, আপনি লক্ষ্য করবেন যে 9 দফা শিক্ষার্থীরা যখন দিয়েছে বৈষম্য বিরোধী, তখনই কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে নাই। যখন একটা দফা দিয়েছে তখন সকল লোক রাস্তায় নেমেছে। কেন? এটি ছিল তার প্রত্যেকটি মানুষের, জনগণের কিন্তু প্রত্যাশিত একটা দাবি। ফলে এই জায়গাতে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বটি গ্রহণ করেছে, তাদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি। রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সংস্কারের প্রসঙ্গটি নিয়ে আসে, তার চেয়েও সহজ হবে যদি তারা যেটি মিন করতে চাচ্ছেন এটি যদি কার্যকর করতে মানে চান। এই জায়গাতে অধ্যাপক মতিউর স্যার, যেটু রাষ্ট্র সংস্কার কিংবা বর্তমান সরকারের কাছে যে আমাদের যে প্রত্যাশা, মানুষের যে জন আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, সেই কাজগুলো করতে হলে তো এই সরকারকে সময়ও দিতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো যতবারই দেখা করছেন বা আলোচনায় যাচ্ছেন বা একত্রিত হচ্ছেন, কোনো না কোনোভাবে নির্বাচনের বিষয়টি অধিক প্রাধান্য পাচ্ছে। এটি খুবই স্বাভাবিক, রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথাই বলবেন। কী কারণে? কারণ আসলে তো নির্বাচন ব্যবস্থা যেহেতু ধ্বংস হয়েছে, মানুষ যেহেতু ভোট দিতে পারে নাই, সেটি তো রাজনৈতিক দল যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের এটি অনেক যৌক্তিক আমি মনে করি। তবে আমি যেটা বলতে চাচ্ছি শেষ বেলায়, সেটি হচ্ছে এরকম যে আমি শুধু সুন্দর কথা বলবো না, আমি এটা কার্যকর দেখতে চাই। জনগণ কিন্তু কার্যকর দেখতে চায়। আরেকটি জিনিস এখানে দেখেন যে বারবার কিন্তু জনগণ হতাশ হতে চায় না। 1971 সালে কিন্তু মানবিক রাষ্ট্রের কথা বলা হয়েছে, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি কি সেই দেশটা আমরা পেয়েছি? পাই নাই। আজকে যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, সেখানেও কিন্তু জনগণের একটা প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষা আছে, সেটি তারা ধ্বংস হতে দিতে চায় না, কোনোভাবে যাতে সেটি ধ্বংস না হয় সেটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এটি জনগণকে হতাশ করবে না। মতিউর রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এই আজকের প্রধান উপদেষ্টার যে বক্তব্য কিংবা তিনি যে প্রস্তাবগুলো রেখেছেন, সেটি ছাত্র বা তরুণ সমাজ এই বক্তব্য নিয়ে তাদের কি পর্যালোচনা, তারা কি ভাবছে, সেটি একটু শুনে নিতে চাই। মোহাম্মদ রাশেদ খান। জি, ধন্যবাদ। যারা দেখছেন সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তিনি নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং একই সাথে সংবিধান সংস্কার করার জন্য তিনি 6 জনকে দায়িত্ব দিয়েছেন। পরবর্তীতে এই কমিশন বৃদ্ধি করবে। কিন্তু আমার কথা হলো যে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত না করে আপনি যত ধরনের কমিশন গঠন করেন না কেন, সেটা আসলে ওই রাজনৈতিক দলগুলোর কাছে কতটুকু গ্রহণযোগ্য। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু সম্পৃক্ত হবে না, সম্পৃক্ত করবে 3 মাস পরে। জি, তার মানে একটি লেন্দি প্রসেস। আপনি যদি এই 3 মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করতেন, অর্থাৎ তাদের দায়িত্ব দলগুলোর সাথে বসবে, মতামত নেবে, তার আলোকে একটি প্রতিবেদন তৈরি করবে। কিন্তু এখানে দেখেন যে 3 মাস পরে দলগুলোর সাথে বসবে, এরপরে ছাত্রদের সাথে বসে চূড়ান্ত করবে, নাগরিক সমাজের সাথে বসে চূড়ান্ত করবে। তো আমার কাছে মনে হয় যে এই যে রূপরেখা প্রকাশ করেননি, তারা জাস্ট একটি কমিশন গঠন করবেন এবং 6 জন ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছে। মানে এই জায়গায় 3 মাস তারা কাজ করে যে একটা প্রতিবেদন জমা দিবেন, তার ভিত্তিতে পর্যালোচনা, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের মতামত নেওয়া হবে। এই 3 মাস নিয়ে কি কোনো প্রশ্ন আপনার পক্ষ থেকে? অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছি যে এই 3 মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার ছিল এবং প্রত্যেকটা ধাপে ধাপে দলগুলোকে সম্পৃক্ত করা। কিন্তু আপনি দলগুলোকে সম্পৃক্ত না করে আপনি একটি প্রতিবেদন তৈরি করলেন, কার সাথে আলোচনা করে করবেন? নিজেদের মতন করে? জনগণকে তো আপনি সম্পৃক্ত এই 3 মাসের মধ্যে করছেন না। তো আমাদের যে দাবি সেটি হলো যে এই 3 মাসের মধ্যে অবশ্যই দলগুলোর মতামত নিতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণ বলতে আপনি সাংবাদিক সমাজ বলেন, নাগরিক সমাজ বলেন, এরকম আইনজীবী বলেন, বিভিন্ন মত পথের মানুষের আপনি মতামত নেবেন। কিন্তু 3 মাসের মধ্যে যদি আপনি এই সকল মহলের মতামত না নিয়ে শুধুমাত্র কমিটিতে যারা থাকবে তাদের মতামতের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবে, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য না হতে পারে। মানে এই জায়গাতে তো টাইম ক্ষেপণ, আমি একটু শেষ করব। বলুন। সেই জায়গায় তো আপনার একটি সময় ক্ষেপণ হলো। কিন্তু আপনি যদি একই সাথে ধাপে ধাপে দলগুলোর মতামত নেন এবং সেই মতামতের আলোকে প্রতিবেদন তৈরি করেন, তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হলো না। অন্যথায় 3 মাস আপনি যে কাজ করলেন, এটি যদি আমার কাছে গ্রহণযোগ্য না হয়, রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য না হয়,
তাহলে আমি তো ওই প্রতিবেদন আমি তো গ্রহণ করব না, আমি বলবো আমি এটি প্রত্যাখ্যান করলাম। তার মানে কি? তার মানে এই 3 মাসের মধ্যেই দলগুলোকে সম্পৃক্ত করতে হবে। আর এখন অনেকে কথা বলছে যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল, ভূমিকা কি ছিল সেটা তো সমন্বয়করা জানে। সমন্বয়কদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে, যেটি ইতিমধ্যে আমাদের স্যার বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত 1 দফার ঘোষণা হয়েছে কেউ মাঠে নামে না ওইভাবে। 9 দফা পর্যন্ত মানুষকে ওইভাবে আপনি পেয়েছেন? রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়কদের আলোচনার ভিত্তিতেই তারা মাঠে নেমেছে। দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমরা যদি 1 দফার ঘোষণা দাও তাহলে আমরা রাজনৈতিক দলগুলোর সমস্ত শক্তি নিয়ে তোমাদের সাথে থাকবো, 1 দফার ঘোষণা ব্যতীত আমরা মাঠে নামবো না। কারণ ইতিমধ্যে নুরুল হক নূরকে গ্রেপ্তার করা হয়েছিল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল, বিএনপি জামাত, জাতীয় পার্টি, বিএনপি জামাত, আপনার চরমোনাই বলেন আর আপনার হেফাজত বলেন, বাম সংগঠনগুলো বলেন, সবাই কিন্তু ওই 1 দফার আলোকেই রাস্তায় নেমেছে। সুতরাং এখন আপনি যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল না, ছাত্র জনতা শুধু মাঠে নেমেছে, 2 জন সমন্বয়ককে যখন আমি শেষ করব আজকের এই বক্তব্যে, রাশেদ খান, আজকের এই বক্তব্যে আপনার কাছে কি মনে হয়েছে বা মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সরকার কিছু ভাবছে, এরকম কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয়েছে, যেটি অলরেডি আমাদের শ্রদ্ধেয় নেতা আমাদের প্রিন্স ভাই বলেছেন, যে রাজনীতিকরণ করার একটি বক্তব্য কিন্তু ইতিমধ্যে উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে এসেছে। তারা এক ধরনের বক্তব্য, বিভিন্ন জন বলেছে যে আপনার পুরাতনরা বা নতুনদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে, এই বক্তব্যগুলো তো রাজনীতিকরণের বক্তব্য। সুতরাং আমি তো সন্দেহ পোষণ করছি যে এই দলগুলোকে সম্পৃক্ত না করে আপনি যে সংস্কার করতে চাচ্ছেন, কিসের সংস্কার? পরবর্তীতে রাষ্ট্র কারা পরিচালনা করবে? রাজনৈতিক দলগুলো? নির্বাচন নিয়ে অবশ্যই একটা বক্তব্য থাকা দরকার ছিল। আপনি নির্বাচনকে ইগনোর করে আপনি যত সংস্কার করতে চান না কেন, সেই সংস্কার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। হয়তো এখন জনগণ আবেগের মধ্যে রয়েছে, কিন্তু আপনি দেখেন যে এই 1 মাসে কাজটা তারা কি করেছে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে। বিদ্যুৎ পরিস্থিতি খারাপ, 6 ঘন্টা 7 ঘন্টা ঢাকা শহরে বিদ্যুৎ থাকছে না। আপনার শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, আওয়ামী হাইকমান্ডের এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ রবটের মতন দাঁড়িয়ে থাকে, কোনো ফাংশন করে না। তারা কাউকে দিয়ে ফাংশন করাতে পেরেছে? 1 মাসের মধ্যে তাদের অর্জন কতটুকু তারা কি সেটি বলবে না? সেটা কিন্তু বলে না আজকে ডক্টর ইউনূস সাহেব। 1 মাসের তার যে অর্জন সেটি কিন্তু বলে নাই। তিনি শুধু একটি গঠন করবেন এবং এরা 3 মাসে এই কাজগুলো করবে সেটি বলেছে, কিন্তু 1 মাসের অর্জন কি ব্যর্থতা কি? আরো একটা বিরতি, আমাদের একটা বিরতিতে যেতে হবে, আরো আলোচনা শুনবো পরবর্তী পর্যায়ে, আরো সময় পাবো। আমি প্রশ্নটি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার আপনার কাছে রেখে যাই, যেটা আমাদের রাশেদ খান তরুণদের নেতা এবং এই আন্দোলনে তাদের দল এবং তার একটা ভূমিকা ছিল। তারা হলো মানুষ, এখনো তিনি বলছেন যে জনগণ আবেগের মধ্যে আছে, কিন্তু যখনই 1 দফার ঘোষণাটি আসে তখন সকল পর্যায়ের সকল স্তরের মানুষের যে সেই 1 দফা বাস্তবায়নের জন্য যে অংশগ্রহণ করেছে, তারা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, সেই আকাঙ্ক্ষা যাতে কোনোভাবে ধূলিসাৎ না হয়, অন্য হাত বদল না হয়, বেহাত না হয়। সেই জায়গা থেকে প্রশ্নটি হলো যে যেভাবে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনকে সামনে রেখে সংস্কারের কাজগুলোতে মনোযোগ দিচ্ছে, সেই জায়গাতে নানাজনের যে প্রশ্ন থেকে যাচ্ছে, সেই প্রশ্নের সমাধানটি কী হবে বা কীভাবে সেটি কাজ করলে এই প্রশ্নগুলো থাকবে না, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল নিচ্ছে। ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, রাষ্ট্র মেরামতের রূপরেখা। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার, প্রশ্নটি এরকম ছিল, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি রেখে গেলাম সেটি হচ্ছে যে বর্তমান সরকার কাজ করছে, কিভাবে সংস্কার হবে সেই প্রস্তাব বা রূপরেখাও তারা বলছে। আজকে তো প্রধান উপদেষ্টা তার ভাষণেই বললেন, কিন্তু তারপর অনেকের অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলো কেন বা থেকে এত প্রশ্ন তৈরি হচ্ছে কেন? একটা কথা হলো যে অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, জি, তারা তো এই প্রতিশ্রুতি প্রথমে দিয়েছেন যে দেশে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে এরকম একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা তাদের প্রধান কর্তব্য। আর এর সঙ্গে এটাও তারা যুক্ত করেছেন যে রাজনৈতিক পরিবেশ উন্নত করতে হলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কিছু সংস্কার দরকার। তো সেই সংস্কারের কথাটা আজকের যে ভাষণ দিলেন প্রফেসর ইউনূস, তাতে তিনি স্পষ্টভাবে তাদের যে চিন্তা, তার নিজের যা চিন্তা, তার উপদেষ্টা পড়ে এইটা তিনি ব্যক্ত করেছেন। এর মধ্যে তো সব দিক থেকে রাষ্ট্র ব্যবস্থার মানে সংস্কার সাধনের কথা বলছেন। 6টা
কমিটি করা হয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন দিক বিবেচনা যেগুলো করা। নির্বাচনের সাথে সম্পৃক্ত। মানে তারা বলছেন যে নির্বাচনের সাথে সম্পৃক্ত। এইটা সংবিধান থেকে আরম্ভ করে আমাদের জাতীয় জীবনের 6টা মূল ধারা রাষ্ট্র ব্যবস্থার, ওইগুলো সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি বক্তব্যটা তৈরি করবেন, বাস্তবায়ন করবে পুরো পরিষদ মিলে। কিভাবে করবে, এখানে তারা এই কথাটা বলেছেন ইউনূস সাহেব, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই আমরা করব, অর্থাৎ রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে এক এক দলকে নিয়ে বৈঠক করে তারা এটা কনফার্ম করবে। না স্যার, এখানে একটু বিষয় মানে ক্ষমা করবেন, আপনি আলোচনার মধ্যে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আপনি আমার স্যারদেরও শিক্ষক আপনি, সেটি হচ্ছে যেটি আমাদের রাশেদ খান যেটি বললেন যে 3 মাস পরে এই কমিশন যে প্রতিবেদন দিবে তার প্রেক্ষাপটে বিভিন্ন স্টেক হোল্ডার রাজনৈতিক দল সহ আলোচনা হবে। তার প্রস্তাব হলো, রাশেদ খানের প্রস্তাব হলো, শুরুতেই যদি রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে একেবারে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি হবে, যাতে পরবর্তীতে সময় ক্ষেপণ হবে না। এটি ছিল তার পর্যবেক্ষণ, একটি পর্যবেক্ষণ, নিশ্চয়ই আরো পর্যবেক্ষণ আছে। সেক্ষেত্রে আপনার ভাবনা কি? মানে রাজনৈতিক মহল থেকে যেভাবে চাইবে এই উপদেষ্টা পরিষদ সেইভাবে কাজ করবেন না। আমাদের দেশে যে নির্দলীয় নিরপেক্ষ অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার, এই ধারণাটা কোন নেতার ভিতর থেকে আসছে? বাংলাদেশের আওয়ামী লীগ বলি বা বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, বামপন্থী নানা দল, এর কোনোটার ভিতর থেকে কি এই বক্তব্যটা আসছিল যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করতে হবে? খোঁজ করলে দেখা যাবে যে না, আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতার অথবা বুদ্ধিজীবীর থেকে এটা আসেনি। এটা আসছে একটা বিশেষ ধারার, যারা বিশিষ্ট নাগরিক বলে পরিচিত, এই বুদ্ধিজীবীদের থেকে। এই ব্যাপারটাই তো কি বলে বিরাজনীতিকরণ বা নিরাজনীতিকরণ যেটাই বলি, তার একটা বড় এক্সপ্রেশন। কারণ রাজনীতিবিদেরা, রাজনৈতিক দল, তারা নির্বাচন করতে পারবেন না, নির্বাচন করার জন্য যোগ্য না। সেই জায়গায় অরাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনটা করে রাজনৈতিক দলের হাতে দিয়ে তারা সরে যাবেন। এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? এটা অবাস্তব, অবান্তর না? এবং রাজনৈতিক দলগুলোকে দুর্বল করার এটাও একটা বড় কারণ ছিল। আর এরশাদ সরকারকে উৎখাত করার জন্য 9 বছর ধরে, প্রায় 9 বছর ধরে যেসব আন্দোলন হয়েছে, জি, তার কোনোটাতে আমাদের আর্থসামাজিক রাজনৈতিক কোনো বিষয় রাজনৈতিক দলগুলো কি বিবেচনায় আনছে? আনেনি। এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, এইটাই ছিল মূল বক্তব্য সব আন্দোলনের। ছাত্ররা তো আন্দোলনে যুক্ত ছিল। এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, এইটাই মানে এই প্রায় 9 বছরের আন্দোলনের মধ্যে মূল বিষয় ছিল। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, জনজীবন, দ্রব্যমূল্য থেকে সব সমস্যা, এইগুলো বিবেচনায় আসেনি। যদি একটু আধটু কথা বলে থাকেন কেউ কেউ, বলতে পারেন, কিন্তু কার্যকরভাবে ওই বিষয়গুলো বাদ দিয়ে এরশাদ বিরোধী আন্দোলন পরিচালিত হয়েছে। কাজে তত্ত্বাবধায়ক সরকার যেমন বিরাজনীতিকরণের অথবা নিরাজনীতিকরণের একটা ঘটনা, একইভাবে এরশাদ সরকারের বলে এখন ওইসব অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি বিবেচনার বিষয় না, আগে স্বৈরাচার খতম করো, তারপরে হবে। এই যে একটা দীর্ঘ সময় ধরে এই কাজগুলো করা হলো, এদের পেছনে তো যারা বিশিষ্ট নাগরিক বলে পরিচিত, তারা প্রায় সবাই ছিলেন। এদের একটা পরিচয় ছিল যারা আওয়ামী লীগ সমর্থক, বুদ্ধিজীবী। আর আসল পরিচয় ছিল যে হ্যাঁ, আওয়ামী লীগ সমর্থন করে নিজেদের একটা মানে চেহারা বা একটা মানে সম্মানজনক অবস্থান রাখতে চেয়েছেন। কিন্তু আসলে তারা তো অন্য ধারার একটা রাজনীতি করতেন। আপনি একে একে সবার নাম দেখতে পারেন, জি, অনেকেই মারা গেছে। এইখানেও তো নিরাজনীতিকরণের পরিকল্পনা। আর আজকেও যদি আবার এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করার ব্যবস্থা করেন, এইটাও আরও বেশি নিরাজনীতিকরণের বা বিরাজনীতিকরণের ব্যবস্থা হবে। জি, এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝে আরো খেয়াল রাজনৈতিক রাখা নেতারা, উচিত। রাজনৈতিক সংগঠনগুলো কথা বলবেন, এটা আমরা আশা করি। এটা আমরা আশা যদি করি। এটা হয় তাহলে রাজনীতির দিকে যাবে, আর সেটা না হলে তো আমরা একরকমের পরাধীনতার দিকে যাব। জি, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার, অসংখ্য ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান আসতে চাই। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আপনি কাজ করেছেন, সাবেক এরপরে সচিব হিসাবে আপনি অবসর নিলেন। প্রশ্নটি এরকম যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে প্রশাসনের যে আমরা পরিবর্তনগুলো, রদবদলগুলো দেখছি, সর্বশেষ ডিসি নিয়োগকে, জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে সচিবালয়ে যে হট্টগোলের পরিস্থিতি আমরা দেখলাম, এটি কিসের ইঙ্গিত?
আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি, কারণ জি, আমি জি, রাজনৈতিক please. সংস্কার সম্পর্কে একটু কথা জি বলবো। বলুন বলুন। এইটা হলো অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এবং এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না। এটা বাংলাদেশের 54 বছরের ইতিহাস, আর পাকিস্তানের 25 বছর। তারও আগে ডিসি একটা পোস্ট ছিল যখন আইএস চালু হয়, কখনোই এটা ঘটে নেই। এখানে যেটা ঘটেছে সেটা হলো যে মানুষের অনেক কর্মকর্তা বা গণকর্মচারী যারা আছেন তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছেন। খুব দুঃখ বেদনা থাকতে পারে, বেদনার একটা বহিঃপ্রকাশও ঘটতে পারে, বাট সেন্টার অফ দি গভর্নমেন্টে এই ধরনের বহিঃপ্রকাশ কোনোভাবেই ঘটানো যাবে না। কেন যাবে না? আপনি সেন্টার অফ দি গভর্নমেন্টকে যদি ডিস্টার্ব করেন তাহলে পুরো বাংলাদেশ ডিস্টার্ব হবে। কেন তখন মানুষ ভাববে যে ওনারা যদি এরকম করতে পারেন তাহলে আমরা কেন করতে পারবো না। তা এখন যদি আপনি ধরেন এটা করলেন, তারপরে আপনি একটা লাল শাড়ি পরে বা লাল জামা পরে ডিসিগিরি করতে গেলেন, তখন ওখানকার কর্মচারী ভাববে যে এই ডিসি লাল জামা পরে, এটা আমার পছন্দ না, আমার একটা সবুজ জামার ডিসি দাও। এবার বলতে পারে যে আমাকে একটা কালো জামার ডিসি পাঠায় দাও। তো যারা এইসব করছেন তাদেরকে এটা ভাবতে হবে যে রাষ্ট্র ব্যবস্থার যে সেন্টার, সেখানে কোনো ডিস্টারবেন্স করা যাবে না। এবং প্রধান উপদেষ্টা তাদের দাবি দেওয়া থাকতে পারে, সেটি কোড অফ প্রধান কন্ডাক্ট উপদেষ্টা এটা অনুযায়ী পরিষ্কার বলেছেন যে দাবি দেওয়া সিস্টেমেটিক ওয়েতে প্লেস করতে হবে। প্রত্যেকেরই দাবি দেওয়া থাকতে পারে, প্রত্যেকের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। আমরা একটু সংস্কারে আসি। জি। সংস্কার যেটা আমাদের নেতা বললেন, রাশেদ সাহেব বললেন, ওখানে আমি একটু যাই। আমাদের একটু ধারণাগুলোতে একটু ডিবেট আনতে হবে। এখন ধরেন যে আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, আপনি আমাকে যদি ভাবেন যে না উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি রাজনীতি বুঝেন না, এরকম ভাবা, মানে আমি আমাকে দিয়ে উদাহরণ করছি, এরকম ভাবাটা খুব কঠিন। না, আমরা কিন্তু সেরকম ভাবছি না। না, আমি ভাবার ইয়ে আছে যে ওই যে ওইরকম ভাবে যে এই যে সংস্কার করতেছে বদিউল আলম মজুমদার, উনি কোনো দলের লোক না, বাট উনি কিন্তু রাজনীতিটা বুঝেন। স্বাধীন মালিক, আমি নামই বলি তাদের, স্বাধীন মালিক, উনি কোনো দলের না, রাজনীতি বুঝেন। তা আমাদের মনে হয় মাঝে মাঝে যে প্রিন্স ভাই রাজনীতি করতেছেন বা তুহিন সাহেব রাজনীতি করতেছেন, রাজনৈতিক দলে আছেন, সুতরাং রাজনীতিটা তাদের চ্যাপ্টার। ওনারা মাঝে মাঝে আমাদের মতো মানুষদেরকে, শিক্ষক বা অন্য পেশাজীবী বা যারা রাজনীতি সচেতন, তাদের আমরা ডাইরেক্টলি দল না করার জন্য একটা ধারণা হতে পারে যে এটা বোধহয় ঠিক হচ্ছে না, যে অন্য লোক, পেশাদার লোক, একটা স্পেশালিস্টের মতো, টেকনিক্যাল মানে কনসালটেন্টের মতো ভাবেন আর কি, মানে আমরা ভাবি। সেই ভাবনার থেকে বেরোতে হবে, ডিবেটটা ওখানে করতে হবে। এই যে কথাটা আসলো যে 3 মাস পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, ওখানে একটা লেগ টাইম আছে। মানে আমার ওনার বক্তব্য শোনার পরে আমার কাছে লিড টাইমটা মনে হয়েছে। এটা এরকম মিনিং হতে পারে যে উনি বলেছেন বা ওনারা ভাবলেন, এটা তো ওনাদের লিখিত একটা ভাষণ উনি পড়েছেন, ওনারা ভাবলেন যে এই যে কমিটি আমরা করে দিলাম, এরা একটা সংস্কার প্রস্তাব নিয়ে আসবে, তখন আবার এটা ব্যাপকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে শেয়ার করে তারপরে আবার ছাত্র জনতা, কেন ওনাদের তো ওনারা রাজনৈতিক দল করেন না, এই জন্য ওনাদের এখন শক্তিটা কি? শক্তিটা কিন্তু এই যে আন্দোলনকারী ছাত্র জনতা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারি শক্তি। অন্তর্বর্তীকালীন সরকারি শক্তি তো বিএনপি, জামাত, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, তারা না, মানে রাজনৈতিক দলগুলো নয়, সুতরাং তাদের শক্তি অন্যখানে। সুতরাং তারা এইভাবে রাজনৈতিক দলগুলোর এটা এইভাবে বলেছেন। আমি শেষ করি, আমি আরেকটা লাইন অ্যাড করলে সুবিধা হবে। জি বলুন। আমার মনে হয় না যারা এই সংস্কার নিয়ে কাজ করবেন তারা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করেই একটা প্রস্তাব পেশ করে দেবেন, কোনো কারণ নাই। কারণ আমি এগুলোর সাথে যুক্ত একজন গণকর্মচারী হিসেবে। যখনই এরকম কোনো একটা কমিশন বা কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় বা গোষ্ঠী গড়ে তোলা হয়, তাদের কাজ হলো সকলের কাছ থেকে শোনা, কালেক্ট করা। তখন হয়তো প্রিন্স সাহেবকেও তারা ডাকবেন যে ভাই আপনি কীরকম মনে করেন, তুহিন সাহেবকেও ডাকতে পারেন বা আরও কাউকে ডাকতে পারেন। তারা কিন্তু সকলের সাথে আলোচনা করেই প্রস্তাবটা দিবেন, এটা আমার ধারণা। কিন্তু 1 অক্টোবরের পরে আমরা বুঝবো সেই ধারণাটা কী। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে একটা হার্ভার্ড ইউনিভার্সিটির এরিকা চেনওয়েথ নামে একজন এই গণ আন্দোলন নিয়ে বেশ পড়াশোনা করেছেন এবং লিখেছেন। 100 বছরের গণ আন্দোলন, ফিলিপাইন্সে 1986, জর্জিয়ার 2003-এ, 2019-এ সুদান এবং আলজেরিয়া। উনি এটা করে উনি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে 3.5% মানুষ শান্তিপূর্ণ গণ আন্দোলনে যোগ করলেই গণ অভ্যুত্থান হয়ে যাবে। 3.5% মানুষ। ধরেন আমাদের এখানে হিসাব করলে 50 লাখ থেকে 1 কোটি মানুষ গণ আন্দোলনে অংশ নিতে পারে। বাট আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা যারা গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারে গেছেন, তাদেরকে এটাও হিসাব করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 70-80% মানুষকে রিপ্রেজেন্ট করে।
দুইটা বড় দলই তো 70% মানুষকে রিপ্রেজেন্ট করে, তারপর ছোট ছোট দলগুলো আছে। সুতরাং শুধু 3.5% মানুষের সমর্থনের শক্তিতে ওই 70-80% মানুষকে নিগেট করার চিন্তাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। রাশেদ খান, আমি কোনো প্রশ্ন রাখছি না, নিশ্চয়ই আপনি শুনেছেন এবং সেই জায়গা থেকে আপনার বেশ কিছু আলোচনাও আছে। জি, ধন্যবাদ। আমি যেটি দিয়ে শুরু করব সেটি হলো যে স্যার যেটি বললেন যে তারা রাজনীতি বোঝেন। আমি বিষয়টাকে আসলে এইভাবে দেখি যে রাজনীতি বোঝা এবং প্র্যাকটিস করা দুটো ভিন্ন জিনিস। আপনি বই পড়লেন, কিন্তু আপনি রাজপথে যখন থাকবেন, মানুষের সাথে মিশবেন, নির্বাচন করবেন, তখন আপনার যে অভিজ্ঞতা আর শুধুমাত্র নির্বাচন নিয়ে পড়াশোনা, এটার ভিতর ভিন্নতা আছে। ঠিক আমরা যে গল্প আমরা ছোটোবেলায় পড়েছি যে সাইকেল চালানোর নিয়মটা জানা আর সরাসরি সাইকেল চালানো, আপনি সাইকেল চালাতে গেলে আপনি হুসুট খাবেন। সুতরাং আমি এটাকে ভিন্নভাবে দেখি। এই কারণেই কিন্তু আমি বলেছি যে এই যে 3 মাসে তারা কাজ করতে চায়, এই কাজের মধ্যে ধাপে ধাপে দলগুলোকে সম্পৃক্ত করা, অন্যথায় ওই যে রাজনীতি বোঝা আর প্র্যাকটিস করা। আপনি কি মনে করছেন, আবার সেই প্রশ্নটি কি, আপনি কি মনে করছেন ধাপে ধাপে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা সেটা কি এখানে হবে না, সেটি আপনি মনে করছেন? সেটি যদি করতো তারা, তাহলে সেটি অবশ্যই স্পষ্টভাবে বলা দরকার। এখন তো 1 অক্টোবরের আগে, কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই 3 মাস পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে। এটা এখানে ইউনূস স্যারের বক্তব্য, আমি প্রতিবেদন তৈরি হওয়ার পর। জি, এক্স্যাক্টলি প্রথম আলোর বক্তব্য আমি যদি মানে দেখি যে তারা সঠিক লিখেছে, তাহলে এইটা যে 3 মাস পরে বসবে। সেখানে কিন্তু বলা হয়নি যে এর মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসা হবে, এটি কিন্তু বলা হয়নি। যদি বলা হতো তাহলে তো আমার এই বক্তব্যের প্রয়োজন ছিল না। আমি এই কারণেই বলছি যে এইখানে বিভিন্ন জায়গায় অস্পষ্টতা রয়েছে। ঠিক একইভাবে আপনি নির্বাচনকে কোনোভাবে ইগনোর করতে পারেন না। আপনাকে অবশ্যই সম্ভাব্য একটা ডেট দিতে হবে যে রাষ্ট্র সংস্কারের জন্য আমার এই 1 বছর আমার সময় লাগতে পারে বা 2 বছর আমার সময় লাগতে পারে। আপনি পুরোপুরিভাবে নির্বাচনকে ইগনোর করা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সন্দেহ তৈরি করছে যে আরেকটি 1-11 হতে যাচ্ছে কিনা। কিন্তু সরকার তো বলছে যা কিছু হচ্ছে সবকিছু একটি ভালো নির্বাচনেরকে সামনে রেখেই হচ্ছে। না, নির্বাচনের বক্তব্য আসলে তারা ইগনোর করছে। তারা দলগুলোকে বিভিন্নভাবে দোষারোপ করছে যে কেন এত নির্বাচন নিয়ে কথা। মাত্র আমরা আসলাম 1 মাসে, কি 1 মাসে আপনি কি করেছেন তার একটা হিসাব কি আপনি দিবেন না? কেউ কি মানে জবাবদিহিতার ঊর্ধ্বে? আমি কি জবাবদিহিতার ঊর্ধ্বে? আপনি কি ঊর্ধ্বে? আমাকে তো প্রতিটা দিনের জবাবদিহিতা করতে হয়। সুতরাং এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাছে দেওয়া হয়েছে, প্রতিটা মিনিটের জবাবদিহিতা করা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটি কিন্তু আমরা আজকে 1 মাসে তাদের কাজ কি করেছে প্রতিটা দিনের হিসাব আমরা কিন্তু পাইনি। এটা আমরা চাই, কারণ রাষ্ট্র সংস্কার মানে কি? আপনাকে প্রত্যেকটা মুহূর্তে জবাবদিহিতা করতে হবে, রাষ্ট্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেইগুলো যদি আপনি 1 মাসে না দেখাতে পারেন, অস্পষ্টতা থেকে যায়, তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার আদৌ হবে কিনা সেটি নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি দেখেন যে নিয়োগগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগগুলো হচ্ছে? এখানে আবুল কাশেম ফজলুল হকের মতন মানুষ, যাকে আমরা সবাই চিনি, তার মতন মানুষ কেন উপদেষ্টা পরিষদে নাই? যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের একটা সেক্টরে, এনজিও সেক্টরে তাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, কিন্তু অন্যান্য সেক্টরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে এখানে দরকার ছিল না। কতটুকু সেই মানুষগুলোকে এখানে সম্পৃক্ত করা হয়েছে? 17 জন মানুষ 50-এর অধিক মিনিস্ট্রিকে চালাতে পারে না। সেই আবেদনটি আপনার দল থেকে, গণ অধিকার পরিষদ থেকে আমরা করেছি, আমরা জানাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সেটি কার্যকরী হয়নি। আমরা বলেছি যে একজন ব্যক্তি 2টা-3টা মিনিস্ট্রি কিভাবে চালাবে? আপনারা যোগ্য দক্ষ মানুষকে এই মিনিস্ট্রিগুলো, একজন ব্যক্তিকে একটা মিনিস্ট্রি দেন, তাহলেই প্রকৃত রাষ্ট্র সংস্কার হবে। অন্যথায় কিন্তু রাষ্ট্র সংস্কার হবে না, লেন্দি হয়ে যাবে। আর একটা জিনিস যখন লেন্দি হয়ে যায় তখন কিন্তু একের পর এক সমস্যার সৃষ্টি হয়। দেখেন, রাষ্ট্র সংস্কার, এই সরকার রাষ্ট্র সংস্কার করার জন্য যত সময় নেবে বাংলাদেশে তত সংকট তৈরি হবে। তারা যে 3 মাসের যে কাজটা তারা করবে, 3 মাসের পরে আরও কত সময় তাদের লাগবে, এই বিষয়গুলো কিন্তু 3 মাসের ওয়ার্ক প্ল্যান, 6 মাসের ওয়ার্ক প্ল্যান, 9 মাসের ওয়ার্ক প্ল্যান, 1 বছরের ওয়ার্ক প্ল্যান বা রোডম্যাপ তাদের থাকা দরকার ছিল। উন্নত বিশ্বে কিন্তু এটি হয়। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছি, সেখানে ম্যানেজমেন্ট নিয়ে আমাকে অনেক পড়তে হয়েছে। আমি কোথাও দেখি নাই যে সেখানে ওয়ার্ক প্ল্যান ব্যতীত কোনো কাজ হয়, কোনো ম্যানেজমেন্টে, কোনো অফিসে হয় না, আপনার এই আরটিবি এখানেও হয় না। সুতরাং এভাবে আমাদের কাছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তাদের দায়িত্ব দেওয়া দরকার ছিল। নিয়োগগুলো হচ্ছে, কোনো স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে? আমার সাথে আপনার সাথে আলোচনা করেছে? কোনো নিয়োগ বোর্ড কি গঠিত হয়েছে? তাহলে এইখান থেকে তো মনে হচ্ছে যে রাষ্ট্র সংস্কার হচ্ছে না। আগে আপনি নিয়োগ বোর্ড গঠন করতেন, তার মাধ্যমে ভিসিগুলো নিয়োগ দিতেন। এই যে ভাগাভাগির রাজনীতি শুরু হয়ে গেছে, আমরা তো রাজনীতি করি, কোথায় কি হচ্ছে সব জানি। আজকে আমাকে
এই পদ দিতে হবে, আজকে অমুক দলকে এই পদ দিতে হবে, আজকে অমুক ব্যক্তিকে এই পদ দিতে হবে, না দিলে আমি সমস্যা সৃষ্টি করবো। এইগুলোই তো চলছে সচিবালয়ে। সচিবালয়ে কি হয়েছে? যুগান্তরের ফ্রন্ট পেজে নিউজটা আপনি দেখেছেন, সেখানে 2 জন শক্তিশালী সমন্বয়কের নাম এসেছে, সার্জিক এবং হাসনা। এখনো পর্যন্ত তাদের বক্তব্য আমরা পাইনি। ওই নিউজ মিথ্যা নাকি সত্য তারা এখনো পর্যন্ত গণমাধ্যমের কাছে বলেনি। যদি বিষয়গুলো এরকম হয়ে যায় যে ছাত্র সমন্বয়করা বা ছাত্ররা ডিসি নিয়োগ দিচ্ছে, এসপি নিয়োগ দিচ্ছে, জেলা, এটি কতটুকু মানে আপনি বুঝতে পারছেন রাষ্ট্রের জন্য কত বড় আসন্ন সংকেত? অবশ্যই এই নিউজের সত্যতা মিথ্যা যেটাই হোক না কেন সেটি ওই সমন্বয়কদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে। আরেকটি বিষয় আমি একটু ছোট্ট করে আমাকে 2 মিনিট সময় দেন, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মূল্যায়ন, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু আমি দেখেছি 7 কলেজের শিক্ষার্থীদের ক্ষোভ, আমি দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ। যখন আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, তখন প্রাইভেটের ছাত্ররা জীবন বাজি রেখে আন্দোলনকে আবার শুরু করেছে। তাদের কাউকে কি সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে? একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়নি। 7 কলেজের একজনকে মূল্যায়নের জায়গাটা কোথায় আপনি নিশ্চিত করেছেন? এরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি সরকারের কোথায় যুক্ত করেছেন? আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কোথায় সম্পৃক্ত করেছেন? শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যদি আপনি মূল্যায়নটা করেন, তাহলে বিভাজনের রাজনীতি আবার সেই বিষয়গুলো ভেবে দেখা প্রয়োজন। রাশেদ খান, জি, আমি আর 1 মিনিট সময় দিতে চাই। 1 মিনিট হয়তো আমরা এই পর্যায়ে পাবো না, আমরা পরবর্তী পর্যায়ে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী পর্যায়ে আপনার আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ। জি, কৃষিবিদ তুহিন ভাই, আপনার কাছে আসতে চাই। যে জায়গাটাতে রাশেদ খান অনেকগুলো পয়েন্ট উল্লেখ করলেন এবং তিনি বললেন যে সংস্কার এবং যে পরিবর্তনগুলো হয়েছে সেটি আলাপ আলোচনার এবং কমিটি বা স্বচ্ছতার আরও বেশি তিনি প্রত্যাশা করছেন। পাশাপাশি এক ধরনের ভাগাভাগির প্রসঙ্গ তিনি এই শব্দটি উল্লেখ করলেন। এভাবে যদি হয় তাহলে সেই ভাগাভাগি যদি হয় তাহলে এটা কি শুধু সেই প্রিন্স ভাই যেটি বললেন শুধু হাত বদল হলেই কতটা আমরা এগিয়ে যেতে পারবো বা সংস্কারের জায়গাতে আমরা ঠিক থাকতে পারবো? আচ্ছা, এই যে নতুন সরকার ক্ষমতা আসার পরে আমাদেরকে যে আশ্বাস দিল, আমরা যে স্বপ্ন দেখলাম, তারা এই পতিত স্বৈরাচারের, পতিত ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকারের প্রতিটি অন্যায়ের বিচার করবে, গুম খুন হত্যার বিচার করবে, বিশেষ করে সবচেয়ে বেশি যেটি আলোচিত দুর্নীতির বিচার করবে। তাহলে দুর্নীতির বিচার করতে হলে তো আমাদেরকে প্রশাসনের একটি পরিবর্তন দরকার। আমাদের এই সরকারের, আপনি এখানে আমাদের একজন সাবেক সচিব আবু আলম শহীদ রয়েছেন, আমাদের প্রায় 82 জন সচিব। এ পর্যন্ত এক মাসে বেশি সরকার মাত্র 4 জন সচিবকে পরিবর্তন করা হয়েছে। মুখ্য সচিব মাহবুব হোসেন, মন্ত্রিপরিষদ সচিব, সেই থেকে শুরু করে সরকার অধিকাংশ সচিবকে পরিবর্তন করা হয়নি। আপনি যদি এই সরকারে বিগত সরকারের সুবিধাভোগী কর্মকর্তা, সচিব থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, তারা যদি এখানে থেকে থাকে, তাহলে তো তারা তো দুর্নীতির যে অপকর্ম ফাইলগুলো সরিয়ে ফেলবে, তারা নিশ্চিহ্ন করে ফেলবে। তারা বিগত সরকারের সুবিধাভোগী অংশ, তাহলে আপনারা সেগুলো পরিবর্তন করলেন না। আর আমাদের সাবেক সচিব সাহেব যেটা বললেন যে সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই 15.5 বছরে আমার পরিচিত অনেক প্রশাসনের কর্মকর্তা রয়েছেন যাদের ব্যাচমেটরা, বিসিএস ব্যাচমেটের, তারা সচিব হয়ে গেছেন, অথচ শুধু দলীয় বিবেচনায়, মেধার বিবেচনায় নয়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়েছে। তারা কি দাবি করবেন না? কেন? ছাত্ররা তো আন্দোলনের পরপরই তারা হাজার হাজার ছাত্র সচিবালয়ে ঢুকে বললো এই সিসি প্রক্রিয়া বন্ধ করতে হবে না, কিন্তু দাবি করতে গিয়ে যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ ঘটে তাহলে আমি বলতেন, ছাত্ররা যখন, তারা হাজার হাজার ছাত্র যখন প্রোটোকল ব্রেক করে সচিবালয়ে ঢুকে, বাংলাদেশে ইতিহাসে কোনোদিন হয়নি, তারা ঢুকে সেখানে উপদেশের সাথে এই সিসি প্রক্রিয়া বন্ধ করলো। পাশাপাশি ওই দিনকে কিন্তু ছাত্র সমন্বয়ক যারা নেতৃত্বে আছেন তারা বলল এটা আমরা সমর্থন করি না, মেধার ভিত্তিতে সব কথা পরীক্ষা দিতে হবে। তাহলে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো। দেখেন, ঢাকা মেডিকেল কলেজে বিইউবিটির ছাত্ররা সেখানে গেল, তারা সেখানে নাকি উপযুক্ত চিকিৎসা পায়নি, ডাক্তারদের মারধর করলো, ডাক্তার স্ট্রাইক করলো। গতকালকে দেখলাম ঢাকা কলেজের ছেলেরা, তার সংখ্যা বেশি, আইডিয়াল কলেজে যারা হামলা করলো, সেখানে প্রত্যেকটা পত্রিকা এসেছে যে তারা আইডিয়াল কলেজের সাইনবোর্ড নিয়ে চলে গেল। তা বিশৃঙ্খলা তো এদের মধ্যে থেকে হচ্ছে। আপনি সচিবালয় বিশৃঙ্খলার কথা বললেন, আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেছে ঢাকা কলেজের ছাত্ররা, তো এটা কি বিশৃঙ্খলা না? আর আপনি যারা বলছেন সচিবালয়ের বিশৃঙ্খলা, আমি বলছি না আপনার সময় আপনি বলুন না, এক লাইনটা বলে আপনার সময় আমি বলছি যে সেন্টার অফ গভর্নেন্সে বিশৃঙ্খলাটা ব্যাড সিগন্যাল দেয়, সেটা বলছি। না, আমি দাবি করবেন তো? আমি দুটো ছাত্রদের তো ওখানে ইন্টারেন্সই নেই, ওখানে প্রবেশাধিকারী নেই। আজকাল যারা বিক্ষোভ করেছে এটা নতুন কিছু নয়, তারা সচিবালয়ের কর্মকর্তা। গেট ওয়াজ নট মেন্ট বাই পুলিশ, খোলা ছিল গেট, সচিবালয়ের কর্মকর্তা। আপনি কি তাহলে এই প্রতিনিধি সরকারের সবগুলো সচিব রেখে
সুবিধাবাদী রেখে আপনি No, no, এই- no, এই no, এই বিচার করবেন রাখবেন কেন? তাহলে কি তারা ফাইল সরিয়ে ফেলবে না? তারা এই সরকারকে হ্যাঁ, অসুবিধা করবেন না? না 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 আমরা আপনার সময় সকলের please, পর্যালোচনা আমার কথা শেষ, প্রস্তাবগুলো আমার আমরা কথা শুনবো শুনুন, না। আপনার আমার কথা শেষ হয়নি, না, না, সেটা- আপনার কথা শেষ হয়নি, সেটা আমরা বলছি না, আপনার কথা আমরা শুনবো। জি বলুন। জি প্লিজ, আমার কথা হচ্ছে তাহলে এটা কিন্তু একটা নতুন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার বিশেষ করে পতিত স্বৈরাচারের বিচার, তাদের সুবিধাভোগী দুর্নীতিপরায়ণদের বিচার গুম খুন করেছে, তাদের বিচার ব্যাহত করার জন্য কেউ না কেউ সচিবালয়ে বসে আছে, এই সরকারের মধ্যে ঘাপটি বেড়ে বসে আছে। জি। আর আপনি বললেন যে একটু আগে যেটা কথা হলো আপনার সাথে, যে এই সরকারের প্রধান শক্তি ছাত্ররা, কেন সকল শ্রেণী পেশার মানুষই তো এই আন্দোলন সংগ্রাম করেছে, আমরাও তাদের শক্তি। আমি বিএনপির একটি অঙ্গ সংগঠনের দায়িত্বে আছি, আমাদের প্রিন্স বাইসে সিপিপির, তারপরে গণ অধিকার পরিষদের আছে, তারা আন্দোলন সংগ্রাম, আমরাও তাদের শক্তি। শুধু তাদেরকে কেন শক্তি মনে করবে? আজকে তাদেরকে শক্তি মনে করে একটি ব্যতয়ের কথা বলছি, যে এই গত কয়েকদিন আপনারা দেখেছেন এই সমন্বয়করা কয়েকটি জেলা সফর মানে করেছে। এখানে সেখানে রাষ্ট্র তুহিন ভাই, তুহিন ভাই, please, please, আচ্ছা, please, জি, শেষ করুন, এই শেষ করুন। এরা কয়েকটি জেলায় সফর করছে। বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অনিয়ম করা হচ্ছে এখানে। পুলিশের হেডকোয়ার্টার থেকে চিঠি দিয়ে এদেরকে পুলিশ প্রশাসন পুলিশ প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রজ্ঞাপন দিচ্ছে। এই পৃথিবী, এই বাংলাদেশের 53 ইতিহাসে কোনদিন হয়েছে? আমরা করেছি। আমি এই 40 বছর এই সংগঠনের সাথে জড়িত। প্রিন্স ভাই আরো পুরনো, তাই 20-25 বছর হয়ে গেল রাজনীতি করছে। আমরা কোনোদিনও সরকারে থাকলেও, আমরা এমপি মন্ত্রী না হলে আমরা পুলিশ প্রোটোকল পাইনি। তাদেরকে এখান থেকে আনুষ্ঠানিকভাবে পুলিশ হেডকোয়ার্টার থেকে তাদেরকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখানে তা অনিয়ম তো- নিরাপত্তা, অনিয়ম জি, যদি তুহিন এই ভাই, ছাত্রদের মধ্যে সেখানে শুরু হয়, তাহলে আমাদেরকে দোষ দেওয়া হয়। নিরাপত্তার প্রশ্ন কিংবা শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তো পুলিশ প্রোটেকশনের বিষয়টি আসতেই পারে। বাংলাদেশের সমস্ত নাগরিক তারা নিরাপত্তা পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু তারা আগেই ওই পরীক্ষার প্রোগ্রামে যাওয়ার আগেই এখান থেকে পুলিশের মানে সেটা আলাদা, আপনার প্রশ্নটা আলাদা করে কেন হচ্ছে সেটি? এক্সাম্পল সাবেক সচিব বলতে পারেন? জি, বলুন। বাংলাদেশের কোনো যারা সরকারি কর্মকর্তা করেছে না, রাষ্ট্রের সাথে যারা কারা প্রোটেকশন পাবে, প্রধানমন্ত্রী কতটুকু পাবে, রাষ্ট্রপতি কতটুকু পাবে, সব এটা বলে দেওয়া আছে। আপনি একটা সাধারণ ছাত্র নেতা, এখন বলেন ছাত্র সমন্বয়ক যাবে, তাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়ার কোনো নিয়ম মানে বাংলাদেশে এই জায়গাতে তুহিন ভাই আমার একটি প্রশ্ন, আপনি যেটি বললেন যে এই প্রসঙ্গটি আমাদের আলোচনায় এসেছে, সেটি হচ্ছে যে এক দফা ঘোষণার পরে রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই যে সম্পৃক্ত হয়েছে, জি। এর আগে রাজনৈতিক দলগুলো কি সেভাবে সম্পৃক্ত হয়েছিল? কেন? তখন তো মানে আন্দোলন, সেটাই আপনার কাছে জানতে চাই। তখন তো আন্দোলন এই দাবি ছিল না। প্রথমে দাবিটি ছিল, আমি নিজে শুনেছি, আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এই আন্দোলন শুরুর প্রথম দিকে এই ছাত্ররাই স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুর বাংলায় কোঠাদারিদের ঠাঁই নাই। এটা করতে করতে যখন সরকার ভুল করে ফেললো, তারা গুলি চালালো, তখন তারা এক দফাতে 9 দফায় চলে গেল, বললো যারা গুলি করেছে তাদের বিচার চাই। জি। আমরা বললাম, আমাদের দল সহ সমস্ত রাজনৈতিক বললো এক দফা হলে অন্য রাজনৈতিক দল, আমাদের দল, প্রধান রাজনৈতিক দল সহ সবাই থাকবে। তারা এক দফা ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা সর্বস্তরের জনগণ বাংলাদেশে নেমে পড়লো। তাহলে এই সরকারের স্টেক হোল্ডার বা তাদের সহযোগিতা আমাদের হওয়ার কথা। আমরা তো কোথাও গেলে পুলিশ প্রোটেকশন পাচ্ছি না, এটা নিয়মও না, আমরা চাই, প্রত্যাশা করি না। তাহলে এই অনিয়মগুলো শুরু হয়ে গেছে। না, শৃঙ্খলার জন্য কিংবা সেই সভাটি সমাপ্ত বা সম্পূর্ণ করার জন্য প্রয়োজন হলে আপনি আবেদন করলে নিশ্চয়ই তারা তো আবেদন করেনি। সরকার স্বপ্রণোদিত হয়ে। আরেকটা কথা আমি শেষ করে দিব, মূল যেটা আলোচনার বিষয় আমাদের রাষ্ট্র সংস্কার। বলুন। রাষ্ট্র সংস্কার এখন নতুন কথা উঠেছে। রাষ্ট্র সংস্কার কিন্তু বিএনপি 2022 সালের ডিসেম্বরে আমাদের দল থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ডক্টর খোরদান বসা ঘোষণা করেছেন, 31 দফা কর্মসূচি দিয়েছে। সেখানে রাষ্ট্র সংস্কারের এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ সমস্ত রাষ্ট্রের মঙ্গলজনক অধ্যায় যেভাবে রাষ্ট্র পরিচালনা হতে বাংলাদেশ অতি দ্রুত সময়ের মধ্যে, মানে আপনি বলছেন সেটি বিএনপির 31 দফার মধ্যে এবং আছে। সেটা জি। 31 দফার মধ্যে আমার কাছে আছে। জি। এই 31 দফা মানলেই অতি দ্রুত বাংলাদেশ একটি কৃষিবিদ তুহিন ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা একটু রুনেসেন প্রিন্স আসতে চাই, এই আলোচনার সাথে এই প্রসঙ্গ দুটো আনতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে অবস্থান নিয়ে ভারতের যে মন্তব্য অথবা তাদের যে তৎপরতা, এটি একটি বিষয়, এবং ডোনাল্ড লুয়ের যে ভারত এবং বাংলাদেশ সফর যে প্রসঙ্গ, এটি কতটা মিল আছে, এখানে কোনো সাযুজ্য খুঁজে পান কিনা? আচ্ছা, আমি এই কথা বলার আগে এখানে টোটাল আলোচনায় আমি 2টা মন্তব্য করি। জি, বলুন। না হলে অন্ততপক্ষে আমার দিক থেকে কথা বলা দরকার, ছোট্ট করে যাচ্ছি, তারপর জি, আপনার- বলুন। 1 নম্বরে এখানে একটু খেয়াল করবেন, আপনার প্রশ্ন উত্তরে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আবুল কাশেম ফজলুল হক স্যার একটু কথা বলেছেন, এটা গুরুত্বপূর্ণ। আমি খালি এটা মনে করছি, আর কিছুই না, যে আন্দোলনটা যখন এক দফা হয়ে যায়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা তাদের দাবিগুলো থাকে না, তার কালিমিনেশন হয়তো ডিফারেন্ট আঙ্গিকে হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আসলে একটা সরকার সে যখন স্বৈরাচারী বা ফ্যাসিস্টিক আচরণ করে, অনেক সময় ইচ্ছা থাকলেও অন্য দাবিগুলো না থেকে এক দফায় রূপান্তরিত হয়।
এটা একটা আমাদের মনে রাখা দরকার। এর ভালো মন্দ সব দিকটা আছে, সেটা নিশ্চয়ই আমাদের আরও পর্যালোচনা করে কার্যক্রমটা গ্রহণ করার কথা বিবেচনা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আমি এই কথার সাথে এটা রিলেট করছি, এটা মনে রাখা দরকার। আমি খালি রিপিট করি, আগেও বলেছি, মনে রাখা দরকার এইটা খালি 1 জুলাই থেকে 5 আগস্টের আন্দোলন না। দীর্ঘদিন ধরে যে আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার মানুষ, তারা যে আন্দোলনগুলো করে এসেছে তার কালমিনেশনটা এই জায়গায় পৌঁছেছে, মানে স্পার্ক করেছে এই জায়গায়। সুতরাং এইটা না করে কেউ যদি মনে করেন যে, যেটা আমাদের প্রথম দিকে উপদেষ্টাও তো, প্রধান উপদেষ্টা বললেন যে কি ওরা আমাদেরকে নিয়ে এসেছে, তোমরা আমাদেরকে নিয়ে এসে আমার কথা শুনে চলতে হবে, তা শুধু তা না। হ্যাঁ, নিশ্চয়ই তাদের কথা শুনুক, সেটা নিয়ে আমরা দ্বিমত করছি না, কারণ আমরা এটার হয়তো আমার সময় নিয়ে আলোচনা করছি না। যে ধরেন আজকে রাজনীতির যে নতুন ঘটনাগুলো ঘটে যাচ্ছে, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে এটা তো রিভিজিট করতে হবে। কিন্তু মনে রাখা দরকার, রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে যদি কোনো কিছু করার জায়গায় যাওয়া হয়, সেটা আলটিমেটলি যে ঘটনা ঘটাইতে চাইবে বিরাজনীতিকরণের ধারা, যেটা অনেকদিন ধরে বাংলাদেশে প্রচেষ্টা নিচ্ছে, আপনি একটু আগে যে দেশগুলোর নাম বললেন তারা এর সাথে আছে, এটা মনে রাখতে হবে। আমি সে কথাও পরে আসি। আবু আলম খান শহীদ ভাই যেটা বলছেন, আমি ওনার ওই কথাকে সাপোর্টই করি। এটা আমি বলছি, প্রথম কথা এটা বলি যে এটা আমরা মনে করি, কখনোই মনে করি না যে একজন যদি সংস্কারের দায়িত্বপ্রাপ্ত কাউকে দেওয়া হয়, বরঞ্চ আমাকেও যদি জিজ্ঞেস করেন, আমরা তো দল নিরপেক্ষ ব্যক্তিকেই দিতাম, আমাকে দায়িত্ব দিলে দিতাম। কিন্তু কোশ্চেনটা আমরা আমি তুলেছি, বা যদি আমি বুঝে থাকি, রাশেদা যেটা বলছি, যে ল্যাঙ্গুয়েজ, এবং আমারও ধারণা, আমি কিন্তু বলেছি হয়তোবা এই টিম রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলবে, কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে কনফিউশন তৈরি করেছে। উনি বলেছেন 3 মাস পরে কথা বলবেন, এবং কথা বলারও উনি এনজিও প্যাটার্নে বলেছেন একটা কর্মশালায়। আমি অত আলোচনায় যাচ্ছি না। এর আগে যখন নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়েছিল, স্থানীয় সরকার নিয়ে, এমনকি পুলিশ সংস্কার, আমি তখন আজ থেকে অনেক বছর আগে দলের পক্ষ থেকে ছিলাম, আমরা তো দেখেছি, শিখেছিও, এগুলো একটা নিরন্তর প্রক্রিয়া। আমরা বলছি সেই প্রক্রিয়াতে, যেটা ও বলেছে, যে যদি রাজনৈতিক দলগুলোকে আপনারা সমবেত না করেন, তাহলে কিন্তু এইটার উদ্দেশ্য সাধনটা ঠিক মতো হবে না। এটা মনে রাখতে হবে। যে প্রশ্নটি ছিল যে ভারতের, আরেকটা বলি যে অবশ্যই তাকে এই কাজটা করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করার পরে বা এই রোডম্যাপে উনি কি পরিমাণ সময় চান এবং কখন এটা করবেন, সেই সময়টা ওনাকে ঘোষণা দিতে হবে, নাহলে কনফিউশন থেকে যায়। আর যেটা আপনি বলছেন, আমি একেবারে ছোট্ট উত্তর এইখানে মনে রাখতে হবে, বাংলাদেশে বহুদিন ধরেই ভূ রাজনৈতিক কারণে সাম্রাজ্যবাদী দেশগুলো, আমেরিকা সহ অন্যরা, এখানে চীনও আছে, আর পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের আধিপত্যবাদী অবস্থান তারা কিন্তু এইখানে ধরে রাখতে চাইছে। শুধু তাই না, আমাদের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ, অর্থনীতিতে নিজেদের আধিপত্য বিজয় রাখার জন্যে যা যা করার এই দেশগুলো কিন্তু বিভিন্ন সময় করে চলেছে। সুতরাং এই আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটা বড় দায়িত্ব পড়বে, যাতে এই জায়গাগুলো কখনো জনগণের কাছে মনে না হয় যে আমি এক বলয় থেকে জেগে আরেক বলয়ে চলে গেলাম। সেই ক্ষেত্রে আমি আসছি যে সেই জায়গাটা ওনাদেরকে ঠিক রেখে বাংলাদেশের অবস্থান ঠিক করতে হবে। আর ডোনাল্ড লু, আমি এটাকে স্বাভাবিকভাবে দেখছি, কারণ আমেরিকা এখনো পর্যন্ত তারা বাংলাদেশকে দেখতে চায় ইন্ডিয়ার ভায়া হয়ে চোখ দিয়ে। প্রভাব বিস্তার এটা ফেল করলে এখানে করবে। সুতরাং ডোনাল্ড লু আগেও দেখবেন, আসার আগে ভারত হয়ে আসছে, এবারও সেই বিবেচনায় আসছে। তার মানে বাংলাদেশকে এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তার প্রভাব বিস্তারের যেটা করতে চাচ্ছে, কিছু সোকল্ড কম্প্রোমাইজের ধারা করার জন্যই উনি ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসার কাজ করছেন বলে সাধারণভাবে অতীতের অভিজ্ঞতা এটাই বলে। এটাই অতীতের অভিজ্ঞতা সেটাই বলছে, সেটা আপনি বলছেন। রইনুসান প্রিন্স ভাই, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর কে মতিউর রহমান স্যার, আসতে চাই দুটি বিষয়, যে চলমান আলোচনাকে আমরা যতদূর এগিয়ে নিতে পারলাম তার প্রেক্ষাপটে আপনি কিছু যোগ করতে চাইলে সেটা আমরা শুনবো। তবে আপনার কাছে নির্দিষ্ট করে প্রশ্নটি হলো, যেটি আমাদের রাশেদ খান বলছেন, যে আসলে বর্তমান সরকারের যে আলাপ আলোচনা কিংবা বক্তব্য, সেটি কোনো না কোনোভাবে নির্বাচনকে ইগনোর করা, তিনি যেটি বলছেন, বা এড়িয়ে যাওয়া, বা আরও সংস্কারের জন্য আরও বেশি সময় প্রয়োজন, এরকম একটা ফ্রেমের বিষয়টি তিনি দেখছেন। আপনি কি দেখছেন? ধন্যবাদ ডক্টর তহিদ আপনাকে। আমি আসলে শুনছিলাম সবার বক্তব্যই। এখানে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক ধরনের প্রত্যাশা, রাজনৈতিক দল কর্তৃক যে সরকার, তাদের কাছে আরেকটি প্রত্যাশা। তা আমার মনে হয় যে এই যে 6টি সংস্কার কমিশন যেটি গঠন করার ঘোষণা আজকে প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কি আমি অ্যাকচুয়ালি জানি না। এই জিনিসটি টার্মস অ্যান্ড কন্ডিশন, তা আমার ধারণা টার্মস অ্যান্ড কন্ডিশন নিশ্চয়ই একটা জিনিস থাকবে সেখানে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আগেই আমি মানে চূড়ান্ত কনক্লুশন আসতে চাই না। আমি মনে করি যে
আমাদের প্রত্যাশাটার জায়গায় যেটি জন আকাঙ্ক্ষা, আমার মনে হয় তারা নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন। এবং উপলব্ধি না করলে আমি প্রথম স্লটে যে কথাটি বলেছিলাম, জনগণ আসলে বারবার হতাশ হতে চায় না, কারণ আসলে আমরা হতাশ হতে হতে একটা পর্যায়ে পাথর হয়ে যাই। তো সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে চ্যালেঞ্জ এবং সংস্কার, এই সরকারের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। যেমন নিরাপত্তার ব্যাপারটা রয়েছে, যেমন এই যে আজকে তো দ্রব্যমূল্যের ব্যাপারে আসছে, বিদ্যুৎ লোডশেডিং আসছে। আরেকটু হচ্ছে দীর্ঘদিন একটি রাষ্ট্রযন্ত্র যখন একটা কর্তৃত্ববাদী শাসনে ছিল, সেই জায়গাতে সংস্কারও একটা গুরুত্বপূর্ণ জায়গায়। তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে আরেকবার বলবেন কি, সেই জায়গা থেকে সংস্কারের কিছু কিছু জায়গাতে প্রয়োজন আছে। কেন আমি বলি, সেটা হচ্ছে যে বলা হচ্ছে নির্বাচন, আপনি নির্বাচনটা নিরপেক্ষ করতে গেলে আপনার সংস্কারের প্রয়োজন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সংস্কারের কোন কোন জায়গাতে আপনি প্রায়োরিটি দিবেন। কারণ কিছু মৌলিক জায়গা আছে যেগুলো হয়তো রাজনৈতিক দলের উপরে আপনার হয়তো একটা থাকবে, আর কিছু আছে যেগুলো আপনার তাৎক্ষণিক সংস্কার প্রয়োজন, যেমন নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, যেটা একটা নেক্সাসের ভিতরে ছিল, এবং জনগণের ভিতরে। একই সাথে আমি মনে করি রাজনৈতিক দলের ভিতরে, রাজনৈতিক দল যারা নেতৃত্ব দেন, আমার মনে হয় এই রাজনৈতিক দলের যে প্যাটার্ন, তাদের যে অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার জনগণের সাথে, এই জায়গাতে একটা সংস্কার রাজনৈতিক দলেরও করা উচিত। কেন আপনি দেখবেন দৃষ্টিভঙ্গির কিন্তু সেটি কি লক্ষ্য করছেন না। আমি ব্যক্তিগত মনে করি রাজনৈতিক দলের তাদের নিজস্ব যে তার অভ্যন্তরীণ সংস্কার দরকার। এক্স্যাক্টলি, তাদের যে বলছেন, তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের আচরণ, কারণ ইয়াং থেকে শুরু করে জনগণের যে ভিতরে যে আকাঙ্ক্ষা, আসলে রাজনৈতিক দলের কাছে জনগণ চায় যে রাজনৈতিক দলের জন্য তাদের কাছে নিরাপদ মনে করে। অর্থাৎ অতীতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে তাদের ভিতরে এক ধরনের দাম্ভিকতা, এক ধরনের অহমিকা, এক ধরনের আপনার কি বলা যায় অর্থ মানে লুট করা, রাষ্ট্র থেকে দলীয়করণ, এই জায়গাগুলোর থেকে আসলে জনগণও কিন্তু মুক্তি চায়। কারণ জনগণ চায় যে এই জায়গাগুলোর জন্য রাজনৈতিক দল তাদেরকে হতাশ না করে। তার মানে অনেকগুলো বিষয় কিন্তু আছে, কিছু কিছু পার্ট আছে যেগুলো রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে যাবে, কিছু কিছু পার্ট আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে, এবং কিছু অংশ আছে যেগুলো হয়তো পরবর্তী রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতা আসবেন, এনারা কিছু জিনিস দেখে দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে ওই রাজনৈতিক দলগুলো এটি করতে তাদের জনগণের কারণেই প্রয়োজন হতে পারে। কারণ যদি আমি ধরেন 10টার মধ্যে 5টা পড়ে গেলাম, 5টা আমি রেখে গেলাম পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য, ওই 5টা যদি পরবর্তী রাজনৈতিক সরকার না করে, তাহলে জনগণের সাথে তাদের একটা গ্যাপ তৈরি হবে। মনে হবে যে আসলে ওনারা যেটা করেছেন এটি আমাদের প্রাপ্য বা পেয়েছি, কিন্তু রাজনৈতিক দলগুলো সেটি করেন নাই। এটি কিন্তু জনগণের মনে হয় তখন একটা বাধ্যবাধকতা আসবে, রাজনৈতিক দলগুলো সেটি করবেন। আমি মনে করি সেই দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন, চেতনা নিয়ে রাজনীতি কিন্তু আমরা দীর্ঘদিন যাবত শুনেছি। তো সুতরাং আজকে অনেক ভালো কথা, অনেক সুন্দর কথা, এটির চেতে মানুষ আসলে দেখতে চায় ভালো এবং সুন্দর কাজগুলো। আমার মনে হয় যে মানুষ প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন দেখতে চায়। আর একটি জিনিস হচ্ছে যে আগে করলো না পিছে করলো, এই তর্ক বিতর্কতে আমরা না গিয়ে আমি যেটা মনে করি সেটি হচ্ছে রাজনৈতিক দলের সাথে আমার ব্যক্তিগত ধারণা, এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্ব রয়েছেন, তারা যে 6টি কমিশনের কথা বলেছেন সংস্কারের ব্যাপারে, নিঃসন্দেহে রাজনৈতিক দল যেহেতু বড় স্টেক হোল্ডার, তারাই কিন্তু দিন শেষে যেটা শহীদ ভাই বলেছিলেন যে 3.5% শিক্ষার্থী হতে আন্দোলনে সম্পৃক্ত, তাদেরকে যদি আপনি চূড়ান্তভাবে গুরুত্ব দেন, তাহলে যেটি দেখা যাবে এর বাইরে যারা আছে বড় একটা অংশ জনগণ, তাদের কিন্তু রিপ্রেজেন্টেশন, তাদেরকে রিপ্রেজেন্ট করছে রাজনৈতিক দল। সুতরাং সেটিকেও আপনাকে সমান্তরালভাবে গুরুত্ব দিতে হবে। আমার মনে হয় যে আজকে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে খুব চূড়ান্ত ডিবেটে চলে যাই, তাহলে যেটা হবে স্বাধীনতা অর্জন যতটা কঠিন না, চূড়ান্ত ডিবেট না, অনেক কঠিন, আলোচনা পর্যালোচনার মধ্যে তো আরো ভালো কিছু আসতে পারে। আমি ওই জায়গাতে আসছি, তার চেয়ে বড় কঠিন হচ্ছে এই জিনিসটিকে ধরে রাখা। আমি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে রাষ্ট্র নিয়ে বা এই যে আমাদের আন্দোলন সবকিছু মিলিয়ে এটি যে ষড়যন্ত্র একেবারে সব শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। কারণ আপনি দেখবেন শিক্ষার্থীদের ভিতরে কিন্তু এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে, যেটি অপ্রত্যাশিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ সবসময় একটা জিনিস বলা হচ্ছে শিক্ষার্থী, অ্যাকচুয়ালি আমি কিন্তু শুরুতে বলেছিলাম এক দফা যখন হয়েছে তখন সকল মানুষ কিন্তু যার যার অবস্থান, মানে সেটি সকলের দাবি হয়ে ওঠে, সেটি বলছেন। এবং এটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই যে রাজনৈতিক শক্তি, সাধারণ জনগণ, প্রত্যেকটি পেশাজীবী থেকে মানে পূর্বাপর প্রত্যেকটি জনগণ যারা শুধুমাত্র ওই সরকারের বেনিফিশিয়ারি ছিল, তারা ছাড়া সবাই কিন্তু এখানে নেমে পড়েছে। সুতরাং সেইটাকে প্রত্যাশিত জায়গায় নিয়ে আসার বড় একটা দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের, এবং একই সাথে এর সাথে রিল্যাক্সিংয়ের মতো পরবর্তী রাজনৈতিক যে সরকার আসবে তারাও কিন্তু এইটি আরো 1-2 স্টেপ ফরওয়ার্ড, তখনই কিন্তু আমরা আসলে মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই জিনিসগুলো কিন্তু তখনই আমরা পেতে পারবো। আমার মনে হয় সেটি সবাই প্রত্যাশা। শেষ এখানে শেষ করছি না, শেষ মন্তব্য পরে শুনছি। তবে ডক্টর মতিউর রহমান স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শেষের দিকে আমরা যাচ্ছি। রাশেদ খান কি বলবেন, শেষ মন্তব্যে কি বলবেন? জি, সবার কথা শুনলাম। আমরা তো
এই সরকারের পক্ষেই আমরা কাজ করছি। এখানে যারা আছি আমরা কেউ সরকারের বিপক্ষে না। আজকে ডক্টর ইউনূস স্যার একটা চমৎকার কথা বলেছেন, সেটি হলো যে আপনারা চাইলে আমাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিতে পারেন, আমাদের সমালোচনা করতে পারেন। দেখেন, সমালোচনা না করলে কিন্তু একজন মানুষ বুঝতে পারে না তার ভুল কোথায় হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা এই সরকারের যে করণীয় নির্ধারণ কি হওয়া উচিত এবং তাদের ভুলগুলো কোথায় হচ্ছে সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। আপনি গণতন্ত্র বলতে কি মনে করেন? গণতন্ত্র বলতে তো অবশ্যই আপনার সেখানে তর্ক বিতর্ক যুক্তি পাল্টা যুক্তি থাকবে। তো সেই জায়গা থেকে মূলত আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে মেকআপ দেওয়া দরকার, সেজন্যই আমরা এই কথাগুলো বলছি। দেখেন, এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার করেনি। যারা শীর্ষ সন্ত্রাসী তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, অনেক আওয়ামী লীগ তো অনেক শাহেদ, মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। শীর্ষ না, কমান্ড বলতে আপনি কি শীর্ষ বোঝাচ্ছেন? ওবায়দুল কাদের কাদের তো এখনো বোঝাচ্ছেন? পর্যন্ত দেশেই রয়েছে। আসাদুজ্জামান খান সে তো দেশেই রয়েছে। হাসান মাহমুদ এরা তো দেশেই রয়েছে। আপনি আওয়ামী লীগের হাইকমান্ড বলতে ওই শাহজাহান খানকে মনে করলে সমস্যা, কারণ না, তারা আমি তো কাউকে মনে করছি না, না, আমি আপনার কাছে জানতে জি, চাই। আমি তো দেখতে পাচ্ছি যারা এই যে আওয়ামী পরিবারের, মানে কি শেখ মুজিবের পরিবারের এই যে এতগুলো এমপি ছিল, একজনকে গ্রেপ্তার করেছে, একজন কেউ গ্রেপ্তার করে নাই। তার মানে এটা কি ইঙ্গিত করে এটা তাহলে? ইঙ্গিত কি করে সেটা আপনি বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না? আওয়ামী লীগ একটা গুম খুনের দল। ছাত্রলীগ যুবলীগ পুলিশের সাথে নিয়ে যেভাবে তারা অস্ত্র চালিয়েছে, গুলি করে মানুষ হত্যা করেছে, এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশে আপনি রাজনীতি করতে দিবেন কি দিবেন না, সেই বিষয়গুলো তো মীমাংসা হওয়া দরকার। সেই বিষয়গুলো নিয়ে তো কোনো বক্তব্য আমরা কিন্তু শুনছি না। এরকম একটি আবেদন আদালতে ছিল, আপনি নিশ্চয়ই জানেন, সেটা আদালত খারিজ করে দিয়েছে। তাহলে আদালত কেন খারিজ করলো? অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই আদালতকে সংস্কার করবে। সংস্কার করার আগে আদালতের মাধ্যমে এই রায় কেন আসলো? টাইম দরকার ছিল না যে আমরা আদালতের যেহেতু বিচার বিভাগের আমরা সংস্কার করব, আমরা সংস্কারের পরে এই রায় দিব? আপনি কেন অগ্রিম এই রায় দিয়ে দিলেন? তাহলে তো আপনাকে বুঝতে হবে যে ছাত্রলীগ যুবলীগের মতন সন্ত্রাসীদেরকে আপনি রেখে দিতে চাচ্ছেন। তাদের তো কার্যক্রম অন্তত পক্ষে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের কার্যক্রম স্থগিত করা দরকার ছিল। এরকম গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল রাজনীতি করতে পেরেছে? সুতরাং আপনি যদি বলেন যে আওয়ামী লীগ বড় একটি দল, আমরা তাদেরকে নিষিদ্ধ করতে পারি না, এটি তো কখনোই জনগণ মেনে নিবে মানে না। আবেদন ধোপে টিকবে না, সেটাই বলছেন? অবশ্যই। আর আমার যেটি বিষয় সেটি হলো যে ছাত্ররা তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, সভা সেমিনার করছে, রাষ্ট্রীয় প্রটোকল গ্রহণ করছে না। আমার কথা হলো সেখানে হট্টগোল কেন হচ্ছে? আজকেও একটি জেলায় আপনি দেখেন চেয়ার ছড়াছড়ি, মানুষ ভেঙে ফেলিয়েছে, প্রত্যেকটা জায়গায় এই কেন? ঘটনাগুলো আপনার কাছ ঘটছে। থেকে একটু শুনি। এটা কি রাষ্ট্র সংস্কারের রাশিদ ইঙ্গিত? খান, আপনার কাছ থেকে একটু শুনি যে জি। কেন বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে হট্টগোল হয়েছে, কেন হয়েছে হট্টগোল? এগুলো ক্ষমতার দ্বন্দ্ব। এগুলো তাদের ভিতরে, তুমি নেতৃত্বের জায়গায় বসেছো, তুমি সরকারে বসেছো, আমাকে ক্ষমতার ভাগ দাওনি, আমার মূল্যায়ন কোথায়? এই কারণেই তো এইগুলো হচ্ছে, এই হট্টগোল তো এই কারণে হচ্ছে। জনতার মূল্যায়ন কোথায়? গণ অভ্যুত্থানে কি লেখা ছিল? ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ছাত্রদেরকে আপনি ক্যাবিনেটে বসিয়েছেন, বিভিন্ন জায়গায় বসাচ্ছেন, আপনি জনগণকে কোথায় বসিয়েছেন বলেন? জনগণকে তো কোথাও বসাননি। জনগণকে তো ইগনোর করা হচ্ছে। জনগণ মানে কি? জনগণের রিপ্রেজেন্টেশন করে রাজনৈতিক দলগুলো। আপনি দলগুলোকে কতটুকু ডাকছেন? আমরা তো স্বপ্রণোদিত হয়ে আমরা যাচ্ছি যে তারা ভুল ভ্রান্তি করে ফেলতে পারে, তাদেরকে কিছু জি। চোখে আঙ্গুল দিয়ে কিছু জি, দেখানো দরকার। একেবারে যে কারণে শেষ আমরা- লাইনটি শুনবো। হ্যাঁ, আমি আর এক জি। মিনিট সময় দেন। আমাদেরকে তো যেতে হচ্ছে, কারণ তারা করছে না। তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যেগুলো করা দরকার, এই কারণে আমরা যাচ্ছি, কথা বলছি। আপনি দেখেন আওয়ামী সুবিধাভোগীদেরকে এখনো সরানো হয়নি। যদি বিএনপি ক্ষমতায় আসতো বা গণ অধিকার পরিষদ ক্ষমতায় থাকতো, 7 দিনের ভিতরে এই আওয়ামী প্রশাসন আমরা অবশ্যই বদল করতে পারতাম। কিন্তু তারা কেন করছে না? তারা মনে করছে যে এদেরকে সরিয়ে আমাদের তো লোক নেই, আমরা কাদেরকে বসাবো? তো বিএনপি যে আমাদের লোক চলে আসবে, আমরা তো ওদেরকে বসতে দিব না। এই জায়গা থেকে, এই চিন্তার জায়গা থেকে আজকে প্রশাসনের রদবদল করা হচ্ছে না। তার মানে তারা মনে করছে যে আমাদের নিজস্ব লোক তৈরি করব, তারপরে প্রশাসনে চেঞ্জ করব। তার মধ্যে যে প্রতি বিপ্লব ঘটে যাবে না তার নিশ্চয়তা কি? পুলিশ ফাংশন করছে না, র্যাব ফাংশন করছে না, কোনো একটা বাহিনী ফাংশন করছে না। জি। এই উপদেষ্টারা কি সেটি বুঝতে পারছেন না? জি, রাশেদ তারা খান। কি চাচ্ছেন? আমাকে আর 30 জি, সেকেন্ড সময় দেন। আমাদের সময়টা সকলের জন্য সমান করে দেবো, আপনি শেষ করুন। জি, দুই আমি এক লাইন শেষ বলে করতে শেষ চাই। করুন। সর্বশেষ যেটি বলবো সেটি হলো আমরা সকল দল আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। জি। রাজনৈতিক দলগুলোকে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত না করেন, রাষ্ট্র সংস্কার যে প্রতিবেদন আপনারা তৈরি করবেন অন্তর্ভুক্ত না করেন, এবং নির্বাচন নিয়ে আপনারা কি করতে চান, আপনাদের চিন্তা ভাবনা কি, কতদিন আপনারা থাকতে চান, কতদিন জি। আপনাদের সময় প্রয়োজন, এই বিষয়গুলো স্পষ্ট না হলে মানুষ মনে করবে বিরাজনীতিকরণ
এবং একই সাথে আর একটি 1-11 ঘটার সম্ভাবনা। জি, সুতরাং মানুষের এই সন্দেহ দূর করার দায়িত্ব কিন্তু আপনাদের। অসংখ্য ধন্যবাদ রাশেদ Thank খান you. আপনাকে। কৃষিবিদ তুহিন ভাই, আপনার শেষ মন্তব্য শুনবো, আপনি কি মনে করছেন? আসলে এ সরকার যে উদ্যোগ নিয়েছে রাষ্ট্র সংস্কারের, আমি তো মনে করি যে আজ থেকে 2 বছর আগে বিএনপি যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে 31 দফা, আপনি এটি খেয়াল করেন, এটিকে ফলো করলে তো আর কোনো কিছু লাগে না। এই সরকারের হাতে তো কোনো সংসদ নেই, এইগুলো যে প্রস্তাবগুলো করে পাশ করবে কোথা থেকে? এটা আইন করতে পারবে না তো। মানে পরবর্তী একটা সরকার ধরেন ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা আসলো, তাও তো এগুলো বাতিল করে দিতে হবে। আমরা মনে করি, বিশেষ করে আমাদের দল মনে করে যে এই পতিত স্বৈরাচার 15.5 বছরে যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুম খুন করেছে, পাহাড় সম দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার পরিণতি কি হয়েছে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমরা আমাদের দল মনে করি যে কোনোভাবেই আমরা রাষ্ট্র ক্ষমতা আসলে, আমাদের দল জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা সেই পতিত স্বৈরাচারের যে দুর্নীতি, হত্যা, গুম, অনিয়ম, প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ, এগুলোকে আমরা থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমরা এই পথে যাব না। কিন্তু এখনো তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বান বলি অথবা নির্দেশের পরও বেশ কিছু জায়গায় কিন্তু ঘটনা ঘটছে, যদি আপনারা সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছেন, কিন্তু একেবারে বন্ধ করা যাচ্ছে না কেন? না না না, আসলে ঠিকই বলছেন। আমরা দু একটি বিষয়ে আমরাও আমাদের হতাশার কারণ হয়েছে আমরা। কিন্তু একটি জিনিস খেয়াল করলে হবে যে গত 15.5 বছরে আমরা বড় দল হিসাবে কিংবা আওয়ামী লীগের টার্গেট তো মূলত আমাদের দল কত কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে গত 15.5 বছরে 10 বছরই তো বাসায় ঘুমাতে পারি না, আমার পরিবারের সদস্যরা ঘুমাতে পারি। আমরা আমাকে সহ আমার দলের নেতাকর্মী, কত শত শত নেতাকর্মী গুম খুন হয়ে শিকার হয়েছে। তা আমরা আমাদের ক্ষোভ দুঃখ আমাদের বেশি, ক্ষতিগ্রস্ত আরও বেশি হয়েছি। কোনো জায়গায় আমাদের নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে কিছু ঘটনা ঘটিয়েছে, প্রতিশোধ প্রবণ হয়েছে। মানে ক্ষমার পরিবর্তে প্রতিহিংসা বেশি প্রাধান্য পেয়েছে। না, প্রতিহিংসা সেগুলো তো প্রথম কয়েকদিন ছিল, সপ্তাহখানেক ছিল। তারপরে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে আমাদের কঠোর সাংগঠনিক স্টেপের কারণে সেগুলো তো বন্ধ হয়ে গেছে, প্রায় ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। তা আমি এই সরকারকে বলবো আপনাদের মাধ্যমে যে আপনি যত সংস্কারই বলেন, আমরা যদি আন্তরিকভাবে এই বিষয়গুলো না নেই, অতীতের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি, পতিত স্বৈরাচারের যে অবস্থা, তাদের প্রধান নেতাসহ পার্লামেন্টের সকল মেম্বাররা পালিয়ে গেছে, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলেই সম্ভব। এই সরকার যত প্রস্তাবই দিক তা আইন করতে পারবে না। সুতরাং এগুলো সময় ক্ষেপণ না করে হয়তো আমাদের কিছু প্রস্তাব দিয়ে যেতে পারে, সেই প্রস্তাব তো বিবেচনা করারও কোনো স্কোপ নেই, আইনগতভাবে কোনো অধিকার নেই। সুতরাং আমার মনে হয় যে বিএনপির যে 31 দফা, সেটি যদি বাস্তবায়ন করা যায় তাহলেই রাষ্ট্র সংস্কারে আর এত বেশি সময়ও লাগবে না, এগুলো ফলো করলে হবে। কৃষিবিদ তুহিন ভাই, অসংখ্য ধন্যবাদ। বলছেন আমরা যেটা জানি, এবং আমি নিজেও ওই 31 দফা তৈরির সাথে আমরাও আমাদের মতামত দিয়েছি, ওটা আসলে বিএনপির একক কোনো দফা না। এটা আমাদের 42টি দল, আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, আমাদের সকলের সমন্বিত রাষ্ট্র সংস্কারের দফা ছিল। আই থিংক এটা মানে ভাই আমি 3টা বিষয় মন্তব্য করি। প্রথম কথা একটু মনে রাখা দরকার, আমার বিবেচনায় আমরা যে আলোচনাগুলো করছি বা এখন যেটা চাই, যে আজকে জায়গাগুলো ওনারা 6টা জায়গায় দায়িত্ব দিয়েছে, আমরা চাই এই 6 জায়গার 5 জায়গায় অবশ্যই সংস্কারের গাইডলাইনটা করে কাজটা শুরু করুক। আর একটা চূড়ান্তভাবে করুক আমাদের দিকটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারটা করে নির্বাচনের জায়গায় যাক, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এটা হচ্ছে সেই জায়গাটা ঠিকই আছে। এবং আরেকটা দ্বিতীয় কথা আমি বলি যে আজকে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে এই কথাটাই উনি বলেছেন, এই অভ্যুত্থানের কথা বলতে যে তিনি খুবই কারেক্টলি বলেছেন ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান। এর আগে ছাত্রের সাথে জনতাই ছিল, শ্রমিক শব্দটা এসেছে। কারণ আমরা অনেকদিন ধরে বলছিলাম ইতিমধ্যে যে প্রায় 800 যারা নিহত হয়েছে, শহীদের মৃত্যু, কিন্তু আমরা তো অনেক পোশাক কারখানায় অস্থিরতা দেখছি। শেষ করি এর সাথে এটা মিলাই অন্যদিকে নিয়ে যান সে আলোচনা প্লিজ, কারণ এর সাথে একেবারে একটা ভুল আলোচনা আপনি তুললেন। আমি বলছি কথাটা আগে ওটা সময় দিলে বলতে পারো, সময় কিন্তু শেষ না করে আপনি এই যে আমার 1 মিনিট খোয়াই দিলেন। বলছি যে এই যে আন্দোলনটা গণ অভ্যুত্থান, তার সাথে শ্রমিকের রক্তই বেশি জড়িত। সুতরাং উনি অ্যাপ্রোপ্রিয়েটলি করছে, সেই জন্য আমরা আশা করব ওনারা এই যে কাজটা করছেন, যে কয়দিন ক্ষমতায় আছেন শ্রমিকের জায়গায়। লাস্ট কথা যেটা আমি অভিজ্ঞতার জন্য বলছি, ধরুন আজকে এই যে আমরা একটা আলোচনা করলাম, আপনি শেষে একটা কনক্লুশন ড্র করে বাড়ি চলে যাবেন, আমরাও চলে যাবেন, এর থেকে কিন্তু মেলা কিছু আনতে পারবেন না। উদাহরণ আরেকটা দিই, যেটা আমি না সংস্কার আলোচনা করছি নিশ্চয়ই,
ধরুন ধরুন না আমার একটা দাওয়াত পেয়েছে, অনেকে হয়তো পেয়েছেন, যে এই 1-2 দিন পর একটা সভা হবে, একটা এনজিও করবে যে কিভাবে আমাদের কমিশনার নিয়োগ করা যায়। ওনারা 10:30 থেকে একটা প্যাটার্ন করেছে। সেইখানে কথার কথা আমি যদি যাই, যাবো কিনা কালকে ডিসিশন নেব, আমরা একটা বক্তৃতা করবো, ওনারা একটা কনক্লুশন করবেন। এইটা দিয়ে কিন্তু আপনি সংস্কারের কাজ করতে পারবেন না। জি, রুনেসেন অতীতের প্রিন্স। অভিজ্ঞতা হচ্ছে আগের নির্বাচন কমিশনার প্রত্যেকটা ঘটনা ধরে ধরে প্রতিটি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছিল, যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে তারা একটা সংস্কারের প্রস্তাব উত্থাপন করে জি, নিয়ে রুনেসেন প্রিন্স, গেছে। সেই অসংখ্য- অভিজ্ঞতায় যদি এরা কাজ করে তাহলে কিছুটা জি, positive অসংখ্য ধারা ধন্যবাদ। আগাবে। আবু আলম শহীদ খান। প্রথমত হলো যে এই সরকারের যে একটা মানে যে কারণে সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেই আকাঙ্ক্ষাটা হলো সংস্কারের আকাঙ্ক্ষা। এবং ওই যে 31 দফা বলেন, আরও কারো অনেক দফা থাকতে পারে, জি। সেগুলো তো সংস্কারের জন্যই। মানে আপনি যদি সংস্কার না করেন তাহলে এই রাষ্ট্র আসলে চলছিল না। রাজনৈতিক দলগুলোর নিজেদেরও অনেক সংস্কার করার বিষয় আছে, তারা কতটা গণতান্ত্রিকভাবে তাদের দল পরিচালনা করেন। একটা দল যদি নিজে গণতান্ত্রিকভাবে নিজেকে পরিচালনা না করে, তার কাছে জনগণ গণতন্ত্র কী জন্য প্রত্যাশা করবে? এবং আমাদের 54 বছরের অভিজ্ঞতা এটা বলে, এই যে স্বৈরাচারটা তৈরি হয়েছে, কর্তৃত্ববাদী শাসন তৈরি হয়েছে বিকজ অফ দলগুলো নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না, জি, শেষ কিন্তু করতে হবে। তাদেরকে আমরা গণতন্ত্র পাহারা দিতে দিচ্ছি। সেটা তো করা যাবে না। সুতরাং সংস্কার শুরু করতে হবে, এবং সংস্কার করার পরে অবশ্যই রাজনৈতিক দলগুলোর এখানে কমিটমেন্ট লাগবে। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এ কে মতিউর রহমান স্যার, কি বলবেন শেষ মন্তব্যে? না, কোনো প্রশ্ন নাই। না, আমি মনে করি যে আসলে যে প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে, আমরা প্রত্যেকে আশাবাদী, এবং আমার মনে হয় যে এখানে খুব বেশি যদি আমি আর্লিয়ার মন্তব্য করি তাহলে সেটাও মনে হয় তাদের প্রতি আমার জায়গা থেকে আমি মনে করি সেটাও ঠিক নয়। আবার পাশাপাশি রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডকে ইগনোর করে কাজ করো সেটাও প্রত্যাশিত নয়। কারণ আমার মনে হয় একটা সমন্বিত হবে, মানে যেটি জন আকাঙ্ক্ষা, এবং জন আকাঙ্ক্ষার সাথে রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আসলে কোনো বিরাজনীতিকরণ যেমন প্রত্যাশা করি না, জি। একই সাথে আমরা একেবারে ইনক্লুসিভ এবং যেমন নির্বাচন চাই সেরকম আমরা মনে করি একটা জবাবদিহিমূলক রাষ্ট্র এবং সরকার জনগণ পাক, অধ্যাপক সেটি ডক্টর আমরা মতিউর রহমান স্যার, প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার, আমরা সবাই আশা নিয়ে ঘরে ফিরতে চাই। এই বলুন। সরকারের পেছনে জনসাধারণের সমর্থন আছে, অধিকাংশ মানুষের, এবং তার ফলে এদের কিছুটা আত্মবিশ্বাসও আছে, অধ্যাপক ইউনূস সাহেব এবং তার যারা সহকর্মী। কিন্তু তারা যদি যথাসময়ে যথা কাজ সম্পন্ন না করতে পারেন, তাহলে আবার মানুষের মন মানে বিরূপ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। যে পরিকল্পনা আজকে ঘোষণা করেছেন ডক্টর ইউনূস, এটা তো অনেক বড় পরিকল্পনা। আমাদের বিচার ব্যবস্থা, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রতি তো শিক্ষিত লোকদের, যারা খবরের কাগজ পড়েন, টেলিভিশনে খবর দেখেন, ওদের কোনো আস্থা নাই। আমরা যদি শেখ হাসিনার কর্মকাণ্ড শেষ দিকটা দেখি, এবং এই ইউনূস সাহেবের ক্ষমতায় আসার পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে ভূমিকা দেখি, এইগুলো যে জজ বিচারকেরা করেন, তাদের উপরে কি সাধারণ মানুষের, শিক্ষিত লোকদের কোনো আস্থা থাকার কারণ আছে? মামলাগুলো যেভাবে শেষ করছে, মামলাগুলো যেভাবে শেখ হাসিনা চালাচ্ছেন, 30 লক্ষ শহীদ হয়েছে, এটা বলতে হবে। কেউ যদি না বলে শাস্তিযোগ্য অপরাধ, খালেদা জিয়া কোথাও অন্যরকম বলছিলেন, তার জন্য এটাতেও একটা মামলা দিয়ে রাখছে সরকার, মামলার শাস্তিও হয়ে যেতে পারে। তো এটা কোনো কথা হলো? 30 লক্ষ কোথা থেকে জানলে এই শেখ হাসিনা? তো এরকম আরও কথা আছে। এই ইউনূস সাহেবের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করেছে, ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে একদিনের 10 মিনিট 15 মিনিটের আলোচনায় সব মামলা খারিজ করে দিয়েছে। এইসব দেখার পরে যারা এই দেশের সচেতন নাগরিক, তাদের হাইকোর্টের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি বিশ্বাসের, আস্থা রাখার কোনো কারণ স্যার, আছে? আমরা শেষ করবো, একেবারে শেষ আচ্ছা, লাইনটি শুনবো। এটা তো এখন কথা হলো যে আমরা বাংলাদেশের রাজনীতির উন্নতি চাই, এবং এই সরকারকে রাজনীতির উন্নতিতে সহায়তা করা, এটাই প্রধান কাজ হওয়া উচিত। আর রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আরও আগে থেকেই উচ্চারিত হয়েছে। ভবিষ্যতে যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবেন, আমরা তাদের কাছ থেকে রাষ্ট্র ব্যবস্থার জি, সংস্কার আশা করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য, এবং পাশাপাশি এত সময় ধরে যারা যেখানে বসে এই আলোচনা শুনেছেন, দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ